তো আমি যেমনটা বলেছিলাম যে আমাদের থার্মোডাইনামিক্সের যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা, সেটাতে আমরা আগের দিনকারই স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস রিয়াকশন এই সম্পর্কে আমরা বলছিলাম। তো আজকে আমাদের লাস্ট ক্লাস এই থার্মোডাইনামিক্সের, যেখানে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং আরো কয়েকটা জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব আজকে আশা করছি, কারণ পরের দিন থেকে নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করব। বিশাল বড় চ্যাপ্টার, বুঝতেই পারছিস, প্লাস শুধু বড় না, কনসেপশনের দিক থেকেও কিন্তু এটা অনেকটাই হাইফাই। এর অনেক অঙ্কও করতে হবে, কোশ্চেন অ্যান্সারও করতে হবে, সেগুলো আমরা সাইড বাই সাইড করতে থাকবো, কিন্তু অন্য চ্যাপ্টারে চলে যাব। তো আজকে সেই জন্য শুরু করছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তার কনক্লুডিং পার্ট, আগের দিনকার যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গাটায়। তুই দেখছিস যে একটা ছবি জিফ দেখা যাচ্ছে, সেই জিফটায় অনেকগুলো একটা মলিকিউল থেকে প্রচুর মলিকিউল তৈরি হচ্ছে, আবার প্রচুর মলিকিউল থেকে একটা মলিকিউলে কনভার্ট হচ্ছে, এরকম ধরনের। আমরা এন্ট্রপির কনসেপ্টটা পড়বো, এটার মানে তাই আগে অন্য ছবি থাকতো, এখন এই ছবিটা রয়েছে। তো আমরা সেটা নিয়ে বলবো, ডিটেলে বলবো। চল শুরু করা যাক, খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং একটু কনসেপচুয়ালও বটে। তো আমরা যে জায়গাটা আগের দিনকার শেষ করেছিলাম, যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস হওয়ার জন্য একটা ড্রাইভিং ফোর্স লাগে, হওয়ার জন্য একটা কারণ লাগে, একটা এনার্জি লাগে। তো সেটা, এই ড্রাইভিং ফোর্সটা কি স্পন্টেনিয়াস প্রসেসের জন্য? কারণ আগের দিনকার আমরা ডিসকাস করেছি যে স্পন্টেনিয়াস প্রসেস মানে সেইগুলোই যেগুলো কিনা নিজের থেকেও হতে পারে, অথবা এক্সটার্নাল কোনো একটা ইনিশিয়েশন দরকার লাগে, তার জন্য হতে পারে। কিন্তু ড্রাইভিং ফোর্সটা কি? ড্রাইভিং ফোর্স এখানে কিন্তু প্রথমত আমি আগের দিনকারই বলছিলাম, টেন্ডেন্সি টু অ্যাকোয়ার মিনিমাম এনার্জি, মানে সবসময় চায় যে তার ডেল্টা এইচ ভ্যালু যেন অ্যাজ লো অ্যাজ পসিবল, অ্যাজ লো অ্যাজ পসিবল, ডেল্টা এইচ এর ভ্যালুটা যেন কম হয়। এটাই হচ্ছে একটা রিয়াকশনের নর্মাল টেন্ডেন্সি থাকে, যে তার যেন এনথালপি যেন লো হয়, তাহলেই সে স্পন্টেনিয়াসের দিকে যাবে। মানে আমি বলতে পারি যে এনথালপি যেন নেগেটিভ হয়। আবার আরেক দিক থেকে টেন্ডেন্সি টু অ্যাকোয়ার ম্যাক্সিমাম র্যান্ডমনেস, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব ডিটেলে। ম্যাক্সিমাম র্যান্ডমনেস মানে যেটাকে আমরা নাম দিয়েছি এনট্রপি, যেটা চেঞ্জটাকে ডেল্টা এস দিয়ে ডিনোট করা হয়। তো সবসময় ম্যাক্সিমাম র্যান্ডমনেস মানে এটা চায় যে ডেল্টা এস এর ভ্যালুটা যেন বেশি হোক, হাই হোক। মানে আদারওয়ার্ডস আমরা বলতে পারি যে ডেল্টা এস যেন পজিটিভ হয়, ডেল্টা এস যেন পজিটিভ হয় আর ডেল্টা এইচ যেন নেগেটিভ হয়, তাহলেই কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস রান করবে। এ নিয়ে আমরা ডিটেলে বলবো, এখন সবে জাস্ট শুরু। আমি তোকে টোটাল ব্যাপারটা বুঝিয়ে বলবো, ধৈর্য ধর, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তোর কাছে। তো একটা রিয়াকশনকে নিয়ে যাওয়ার জন্যে দুটো কন্ডিশন জরুরি স্পন্টেনিয়াস হওয়ার জন্য। একটা হচ্ছে কি, যেন তার ডেল্টা এইচটা নেগেটিভ হয়, আর যেন তার ডেল্টা এইচটা পজিটিভ হয়। মানে আমরা বলছি যে এমন কোনো প্রসেস যদি হয় যেখানে এনথালপি চেঞ্জটা জিরো, কোনো এনথালপি চেঞ্জ নেই, ডেল্টা এইচ এর কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু চেঞ্জ নেই, তাহলে কে তাকে কন্ট্রোল করবে? রিয়াকশনটার স্পন্টেনিয়াসটাকে কে কন্ট্রোল করবে? না, তখন নিশ্চয়ই ডেল্টা এসটাই কন্ট্রোল করবে, ডেল্টা এসটা কন্ট্রোল করবে। যদি ডিসঅর্ডার চেঞ্জ সেটা জিরো হয়, তাহলে কে কন্ট্রোল করবে রিয়াকশনটাকে? যদি ডেল্টা এস জিরো হয়, তাহলে কে কন্ট্রোল করবে? না, ডেল্টা এইচই কন্ট্রোল করবে, হবে কি হবে না। কিন্তু যখন দুটোই চেঞ্জ হবে,
দুটোই চেঞ্জ হবে, তখন কে কন্ট্রোল করবে? তখন কিন্তু আমাদের চিন্তার বিষয়, যা নিয়ে কিন্তু আমরা খুব সিরিয়াস। আবারও আমি বলছি, দেখ বিষয়টা হচ্ছে কি না, চল আমি বোর্ডে দেখাই। সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হবে, তার জন্য ক্রাইটেরিয়া কি? দুটো আছে, ডেল্টা এইচ আর ডেল্টা এস। সবসময় চায় যে যেন ডেল্টা এইচটা নেগেটিভ হয় আর ডেল্টা এসটা যেন পজিটিভ হয়। তো তুই কোনো সময় যদি দেখিস যে ডেল্টা এইচটা নেগেটিভ আর ডেল্টা এসটা পজিটিভ, তাহলে কোনো চিন্তা নেই, স্পন্টেনিয়াস হবে। কিন্তু এমনটা যদি হয় যে ডেল্টা এইচটা জিরো কিন্তু ডেল্টা এসটা পজিটিভ, তাহলেও স্পন্টেনিয়াস হতে পারে, কারণ ডেল্টা এসটা পজিটিভ যেহেতু স্পন্টেনিয়াস হতে পারে। যদি কোথাও দেখা যায় যে ডেল্টা এসটা জিরো কিন্তু ডেল্টা এইচটা নেগেটিভ, তাহলেও স্পন্টেনিয়াস হতে পারে, কারণ ডেল্টা এইচটা তখন কন্ট্রোল করছে, ডেল্টা এসটা তখন কন্ট্রোল করছে এখানে। কিন্তু এমনটা যদি হয় যে ডেল্টা এইচটা পজিটিভ এবং ডেল্টা এসটাও পজিটিভ, তখন কি হবে? কিংবা ডেল্টা এইচটা নেগেটিভ কিন্তু ডেল্টা এসটাও নেগেটিভ। ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ, ডেল্টা এইচটা নেগেটিভ হলে ভালো, কিন্তু সেটা পজিটিভ হয়ে গেছে। ডেল্টা এসটা পজিটিভ হলে ভালো, সেটা পজিটিভই রয়েছে। তাহলে কোনটাকে আমি গুরুত্ব দেব? ডেল্টা এইচটাকে না ডেল্টা এসটাকে? কোনটাকে গুরুত্ব দেব? জানি না, সরি। আবার দেখ, ডেল্টা এইচটা নেগেটিভ মানে ভালো, নেগেটিভ হলে ভালো, কিন্তু ডেল্টা এসটা তো সেখানে নেগেটিভ হয়ে গেছে, সেটা তো পজিটিভ হলে ভালো। তাহলে এই সমস্ত কেসে হোয়াট উই শুড ডু? রিয়াকশনটা কি স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে? কি হবে সেই ব্যাপারটা আমরা বুঝতে চাইবো। চল সেই ব্যাপারটা দেখি। আবার একবার আমি তোর জন্য বলছি যে সব সময় রিয়াকশন চায় যে মিনিমাম এনার্জি ম্যাক্সিমাম র্যান্ডমনেসের দিকে যেতে, যে এনার্জি যেন তার কমে, র্যান্ডমনেস যেন বাড়ে। কিন্তু যদি কখনো এরকম হয় যে এনার্জি কমার বদলে বেড়ে যাচ্ছে কিন্তু র্যান্ডমনেসও বাড়ছে, তো র্যান্ডমনেসের দিক থেকে সাপোর্ট করছে কিন্তু এনার্জির দিক থেকে সাপোর্ট করছে না। আবার এমন যদি হয় যে এনার্জি কমছে কিন্তু র্যান্ডমনেস বাড়ার বদলে র্যান্ডমনেস কমে যাচ্ছে, অপোজিং করছে, দুটো ফ্যাক্টরকে অপোজিং করছে, তখন কি হবে? চল আমরা এই ব্যাপারটা দেখে নিই, যে ডিটেলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো সেই জন্যে ড্রাইভিং ফোর্স কিন্তু দুটোই যদি সাপোর্ট করে, এনট্রপি এবং এনথালপি দুটোই যদি সাপোর্ট করে, আমাদের কোনো চাপ নেই। কিন্তু যখন একটা সাপোর্ট করছে অন্যটা করছে না, এনট্রপি সাপোর্ট করছে কিন্তু এনথালপি করছে না, বা এনথালপি সাপোর্ট করছে এনট্রপি করছে না, এরকম পরিস্থিতিতে আমরা কি করব না করব সে নিয়ে আমরা ডিটেলে টোটাল ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করব, বলবো। তো সেই ব্যাপারগুলো চল আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো প্রথমত দেখ যে আমরা এখানে একটা এনট্রপির বিষয়টা আরো তোকে আমি ডিটেলে আমি তোকে বলছি, এনট্রপির ব্যাপারটা একটু তুই ভালো করে বোঝার চেষ্টা কর। ধর এখানে একটা ছবি রয়েছে, আগের দিন কারণ এনট্রপি নিয়ে আমি অনেক কথা বলেছি, কিন্তু কনসেপশন ইজ জরুরি। তো একটা ট্রাক রয়েছে, ট্রাক থেকে ইট ফেলা হচ্ছে, এগুলো ব্রিক্স, এইরকম ইট আর এইরকম ইট, ট্রাক থেকে কেউ ইটগুলো ফেলছে। তো কোনটা হওয়ার টেন্ডেন্সি বেশি? ইটগুলো এরকম ভাবে পড়ার টেন্ডেন্সি বেশি নাকি এইভাবে পড়ার টেন্ডেন্সি বেশি? অদ্ভুতভাবে অবশ্যই সবাই জানিস যে ট্রাক থেকে যদি কেউ ইট ফেলে তাহলে সেই ইটগুলো কিন্তু এইভাবেই পড়ার টেন্ডেন্সি বেশি হবে। এইভাবে পড়ার টেন্ডেন্সি, যদি বলি এ ভাবে পড়বে না বি ভাবে পড়বে, তাহলে টেন্ডেন্সি কোনটার বেশি হবে? টেন্ডেন্সি নিশ্চয়ই বি এর মতো বেশি হবে, বি এর মতো টেন্ডেন্সি বেশি হবে। তো বিটা হচ্ছে কি না, বিটা হচ্ছে একটা ডিসঅর্ডার। কিন্তু এই এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এখানে অর্ডার্ড, এটা হচ্ছে অর্ডার্ড। তার মানে
সবসময় সিস্টেম কোনটাকে প্রেফার করে, ডিসঅর্ডারনেসটাকে প্রেফার করে, সেই জন্য সবসময় ডিসঅর্ডারনেসটা এমনিতেই হয়ে যায়, কেউ তার জন্য আলাদা করে আর্জ দেখাতে হয় না। সিস্টেমের আর্জ এটা যে সে একটা ডিসঅর্ডারনেস ক্রিয়েট করতে চায় সবসময়, ডিসঅর্ডারনেসটাই। তুই ধর যে ঘরে পড়াশোনা করিস, আমি যে ঘরে পড়াশোনা করি, তোরা সবাই যে ঘরে পড়াশোনা করিস, সেই ঘরে বই খাতাপত্র রয়েছে, আমার ঘরে তো প্রচুর বই খাতাপত্র রয়েছে, এখানে অনেক বই রয়েছে, কম্পিউটার রয়েছে, 3খানা কম্পিউটার রয়েছে, আরো বই রয়েছে, মোবাইল রয়েছে, খাতা রয়েছে, স্টেপলার রয়েছে, কয়েকটা মাইক্রোফোন রয়েছে, এই সমস্ত জিনিসপত্র রয়েছে, মাউস রয়েছে, টাচ প্যাড রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। তো এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা কিছুদিন বাদেই দেখতে পাই যে ঘরটা এলোমেলো হয়ে গেছে, মানে এটা এখানে ওটা ওখানে হয়ে গেছে, মাইক্রোফোনটা ওখানে, কম্পিউটার, দুটো কম্পিউটার এদিকে রয়েছে, একটা ওদিকে রয়েছে, মাউসটা খুঁজে পাচ্ছি না, পেপারস গুলো একটা হিপস অফ পেপার এদিকে হয়ে গেছে ওদিকে। তখন আমরা একদিন কি করি না, আবার জিনিসপত্রগুলো ঝেড়ে মুছে আবার গুছিয়ে ফেললাম। তো ডিসঅর্ডারনেস সেটা কিন্তু স্পন্টেনিয়াসলি চলে আসে, স্পন্টেনিয়াসলি হয়ে যায় ডিসঅর্ডারনেসটা। ডিসঅর্ডারনেসের জন্য কিন্তু কোনো রকম কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে না ডিসঅর্ডারনেস ক্রিয়েট করার জন্য। ডিসঅর্ডারনেস ইজ কোয়াইট ন্যাচারাল, সেটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে। বাড়িতে তুই বসে আছিস, তো ক্লাসটা শেষ হলে তুই একটা এক্সপেরিমেন্ট করতে পারিস, এনট্রপির এক্সপেরিমেন্ট। আমি তোকে বলছি সেই এক্সপেরিমেন্টটা তুই করতে পারিস। কি এক্সপেরিমেন্ট? এনট্রপির এক্সপেরিমেন্ট। তুই কি করবি না, একটা কাঁচের গ্লাস, তোদের বাড়িতে নিশ্চয়ই ডেফিনেটলি সকলের বাড়িতেই কাঁচের গ্লাস, যার মধ্যে জল খাই, তো এরকম কাঁচের গ্লাস আছে, সেটা কি করবি না, নিয়ে হাত থেকে ছেড়ে দিবি। তো ছেড়ে দিলে কি হবে না, দেখবি যে ভেঙে গেল, কাঁচের গ্লাসটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তো এখন অবভিয়াসলি সঙ্গে সঙ্গে এসে তোর মা বা বাবা বা যারা আছে বাড়িতে তারা কি বলবে? তারা বলবে যে গ্লাসটা তুই ভাঙলি কেন, এটাই বলবে যে গ্লাসটা তুই ভাঙলি কেন। তখন তুই কি উত্তর দিবি? তখন তুই উত্তর দিবি যে না, এটা আমি ভাঙিনি, এটা আমি ভাঙিনি। এখন সবাই বলবে যে এত বড় মিথ্যা কথা বলতে পারলি তুই, এটা তুই ভাঙিসনি, এত বড় মিথ্যা কথা বলছিস তুই, আমি দেখলাম তুই কাঁচের গ্লাসটা ফেলে দিলি, অথচ বলছিস তুই ভাঙিসনি। তখন তুই থার্মোডাইনামিক্সের ভাষায় এর অ্যান্সারটা তুই দিতে পারিস, সেটা আমি তোকে বলছি। তুই কি বলবি না, দেখ আমার যুক্তিটা তুই বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু চাই, সেটা যদি ঘটে, তাহলে সেটা আমার দ্বারা হয়েছে। তার মানে আমি গ্লাসটা ভাঙতে চেয়েছিলাম বলে ভেঙেছে, আমি ফেলে দিয়েছি তাই ভেঙেছে, তার মানে আমি দোষী। আমাকে দোষ দিচ্ছ কেন? না তুমি ভেঙেছো, মানে আমি ভাঙতে চেয়েছি বলে ভেঙেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার মানসিকতা চেঞ্জ হয়েছে, এখন আমি টুকরোগুলোকে তুলে রেখে দিলাম, রেখে দিয়ে আমি বলছি যে এখন আমি মেন্টালি চাইছি যে এগুলো জুড়ে যাক। তাহলে কি জুড়ছে? জুড়ছে কি? তাহলে আমার চাওয়াতে কি হয়, আমি যদি গ্লাসটাকে ফেলে দিয়ে যদি ভাঙতে পারি, তাহলে আমার এখন মানসিকতা চেঞ্জ হয়েছে যে আমি খুব মন থেকে চাইছি যে এই ভাঙা টুকরোগুলো একসাথে জুড়ে যাক, জুড়ে গিয়ে আবার গ্লাসটা আগের মতো হয়ে যাক। সেটা কি হবে? হবে না। তার মানে আমার চাওয়াতে কিছু হয় না, আমার চাওয়াতে যখন ভাঙা জিনিস জোড়া লাগছে না, তখন আমার চাওয়াতেও ভাঙেনি ওটা। তার মানে কি? সিস্টেম চেয়েছে, কারণ সিস্টেমের টেন্ডেন্সি হচ্ছে কি না, এই কথাটা বলবি, টেন্ডেন্সি টু অ্যাকোয়ার ম্যাক্সিমাম র্যান্ডমনেস। গ্লাস চেয়েছিল নিজেকে ভাঙতে, আমি তো কারণ, ও চেয়েছে ভাঙতে, তাই ও ভেঙে গেছে। যদি আমার চাওয়াতে হতো, গ্লাসের চাওয়া না হয়ে আমার চাওয়াতে হতো, তাহলে আমি এখন চাইতাম যে গ্লাসটা জুড়ে যাক, তাহলে জুড়ে যেত, কিন্তু জুড়ছে না, তার মানে আমার চাওয়াতে হয়নি। এটা থার্মোডাইনামিক্সের ল একটা বলছে যে গ্লাস পড়ে গেলে ভেঙে যাবে, কারণ র্যান্ডমনেস অ্যাপিয়ার করবে। তো তাই হয়েছে, দ্যাটস ওয়াই আমি এর জন্য দোষী নয়, এর জন্য থার্মোডাইনামিক্সের একটা ল দায়ী। দ্যাট ল ইজ দ্য সেকেন্ড ল। এটাই হচ্ছে বক্তব্য। তো তোকে এত কিছু বোঝাতে দেবে না, কানে চাটি মেরে বলবে যে বেরো এখান থেকে, তুই ভেঙেছিস, আগে তুই গ্লাস কিনে নিয়ে আয় একটা, এই কথা বলবে এতখানি। তখন তুই বলবি যে সুভাষিস স্যার এগুলো আমাকে বুঝিয়েছে এই, তখন তার পরের দিনকার বলবে যে ওর কাছে পড়িস না, ওর মাথা খারাপ আছে,
এইসব তোকে ভুলভাল জিনিস বোঝাচ্ছে। এনিওয়ে, আমি তোকে যে জিনিসটা বললাম সেটা কিন্তু সিম্পলি একটা এক্সাম্পল। অবশ্যই তুই কাঁচের গ্লাস ভাঙবি না, নিশ্চয়ই ভাঙবি না, আমি তোকে জাস্ট বললাম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে সিস্টেম চায় র্যান্ডমনেসটা অ্যাপিয়ার করতে, তাই কাঁচের গ্লাস পড়লে ভাঙে যেরকম সবকিছুই কিন্তু টুকরো টুকরো হয়ে যায়, র্যান্ডমনেস আস্তে আস্তে অ্যাপিয়ার করে। দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলে যাব, তার আগে আমি থার্মোডাইনামিক্সের ব্যাপারটা একটু দেখে নিই যে কি বলতে চাই যে থার্মোডাইনামিক্স। তো সেকেন্ড লয়ের অনেকগুলো স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টগুলো আমি তোকে বলছি, তুই আমার সাথে একদম মন দিয়ে ব্যাপারটা তুই ভাব, কারণ থার্মোডাইনামিক্স আমাদের নর্মাল এক্সপিরিয়েন্স থেকেই আসে, এর ল কোনোদিন ভুল হয় না। আইডিয়াটা ক্লিয়ার থাকা দরকার। টোটাল অ্যাভেলেবল হিট, total available heat cannot be converted to useful work without compensation। মানে তুমি একটা সিস্টেমে যতখানি হিট দিলে সেই হিটটা কি টোটালি ওয়ার্কে কনভার্টেড হবে? পুরোপুরি সেটা কি ওয়ার্কে যাবে, ওয়ার্কে কনভার্টেড হবে? আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। যে তুই যদি হিট দিস একটা সিস্টেমে, তার পুরো হিটটা কি ওয়ার্কে কনভার্টেড হবে কি হবে না? আমি তোকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, তুই আমার কথাটা ভালো করে শোন। এক্সাম্পলটা কি না, খুব সিম্পল ওয়েতে আমি তোকে বোঝাবো। তুই দেখ যে আমি একটা পিস্টন নিয়েছি, তাতে সিলিন্ডার পিস্টন রয়েছে, সেখানে একটা সিলিন্ডার, এর মধ্যে গ্যাস রয়েছে, এটা দিস কন্টেন্ট সাম অ্যামাউন্ট অফ গ্যাস। এবারে আমি কি করছি না, এর মধ্যে আমি কিউ অ্যামাউন্ট অফ হিট আমি দিচ্ছি। আমি পারফেক্ট কন্ডিশন বলে ভাবছি, আমি একটা কন্ডিশনটাকে পারফেক্ট ধরে নিচ্ছি, যে যদি আইডিয়াল কন্ডিশন হয়, আইডিয়াল কন্ডিশন মানে কিরকম বলছি এক্ষুনি। এই অবস্থায় আইডিয়াল কন্ডিশনে আমি এটাকে আইডিয়াল বা পারফেক্ট কন্ডিশন, পারফেক্ট কন্ডিশন মানে যেটা কখনো হওয়া সম্ভব নয়, আইডিয়াল মানে কি যেটা হয় না কোনোদিন, রিয়েল মানে কি যেটা বাস্তব, যেটা হয় সব সময়। তো আইডিয়াল আমি কিউ অ্যামাউন্ট অফ হিট এখানে সাপ্লাই করেছি, কিউ অ্যামাউন্ট অফ হিট। এবারে হিট সাপ্লাই করলে কি হবে না, এখানের মলিকিউলগুলো ছিল, এই মলিকিউলগুলো ছিল, তো মলিকিউলগুলো কি হয়েছে না, সোজা গেছে, সোজা গেছে, সোজা গেছে, সোজা গেছে, সোজা গেছে, গিয়ে কি হয়েছে, পিস্টনটা ধাক্কা মেরেছে এবং ধাক্কা মেরে কিছুটা ওয়ার্ক করেছে। সেই ওয়ার্কটা কি, আমি বলছি যে যতখানি হিট দিয়েছি ততখানি ওয়ার্ক করেছে। এই মলিকিউলগুলো খুব সরল সাদাসিধে মলিকিউল, এরা এদিক ওদিক কোনো দিকে যায়নি, এরা শুধু সোজা গিয়ে পিস্টনটা ধাক্কা মেরেছে আর পিস্টনটাকে ঠেলে দিয়েছে, আর কোনো এনার্জি কোনো দিকে কাজে লাগেনি। এমনটা যদি হয় তাহলে আমি যতখানি হিট দিলাম ততখানি ওয়ার্কে কনভার্টেড হলো। কিন্তু এটা কি সম্ভব? এটা কি পসিবল? এটা কি এটা কি হতে পারে কোনোদিন? নেভার, এটা হতে পারে না কোনোদিন। চল রিয়েল কেসটা দেখি, রিয়েল কেসের নিচের ছবিটা দেখ, রিয়েল কেসে দেখ যে সত্যি সত্যি তুই যদি কিউ অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করিস, তাহলে এখানে হিট সাপ্লাই করছিস, কি হবে, কি হবে? মলিকিউলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুম দাম করে এদিক ওদিক যেতে শুরু করে দেবে, কারণ মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তার এনার্জি ইনক্রিজ করবে, তারা এদিক ওদিক দৌড়দৌড়ি করবে, দৌড়দৌড়ি করতে করতে কিছু কিছু মলিকিউল কি করবে, পিস্টনের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে এবং ওয়ার্ক ডান করবে। কিন্তু তার অনেক এনার্জি কিন্তু মলিকিউলগুলোর এদিক ওদিক মুভমেন্টের জন্য এনার্জি ইউটিলাইজড হয়ে যাবে। তাহলে যতখানি তুমি হিট দিচ্ছ তার চাইতে অনেক কম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ওখানে পাবে। দিস ইজ রিয়েল, এটাই হচ্ছে রিয়েল, এটাই সত্যি সত্যি হওয়ার কথা। এই থার্মোডাইনামিক্স কি বলছে না, তুমি টোটাল অ্যাভেলেবল হিটকে কখনো ইউজফুল ওয়ার্কে কনভার্ট করতে পারবে না কোনো কম্পেনসেশন ছাড়া, কোনো অন্যভাবে হিটটা কোনোভাবে ইউটিলাইজড হবে আর বাকি পোর্শনটা কাজে লাগবে। তুমি যে কোনো একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে তুমি একটা পাম্প চালাচ্ছ বা কিছু চালাচ্ছ, তো ওখানে অনেক এনার্জি সাউন্ড হচ্ছে কি হিটেড হচ্ছে, আরো অনেক এনার্জিতে কনভার্টেড হচ্ছে। জল যেটা উঠছে সেটা কিন্তু টোটাল যতখানি ইলেকট্রিক্যাল এনার্জি তুমি দিচ্ছ ততখানি কিন্তু ওয়ার্কটা হচ্ছে না, ওয়ার্ককে কিন্তু পুরোপুরি কনভার্ট করা যায় না, ইট ইজ ইম্পসিবল।
তুইও পারবি না, আমিও পারবো না, যে টোটাল এনার্জিটা ওয়ার্কে কনভার্টেড ইম্পসিবল উইদাউট কম্পেনসেশন। কম্পেনসেশন মানে আদার ফর্ম অফ এনার্জিতে কিছু না কিছু ট্রান্সফার হবেই। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখালাম, তুই দেখ ভালো করে, যেখানে না বুঝতে পারবি আমাকে বলবি, কিন্তু আমি ইজিয়েস্ট পসিবল ওয়েতে তোকে আমি বোঝাবো। এক্সাম্পল আমি নিজে ঠিক করব, আমি সেটা দিয়েই তোকে বোঝাবো, কারণ এক্সাম্পল প্রপার না হলে কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে না। কারণ এগুলো হচ্ছে আইডিয়াটাই খুব হাইপোথেটিক্যাল, মনে মনে ভেবে নিতে হয় যে এইরকম সিচুয়েশন হলে এইরকম ঘটনা ঘটবে। তো তুই দেখ যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর আমরা যে ফার্স্ট বক্তব্যটা যেটা বুঝলাম সেটা কি, এবং সেটা তুই আশা করছি বুঝতে পেরেছিস। আমি আবার রিপিট করছি সকলের জন্য, সেটা হচ্ছে যদি পারফেক্ট কন্ডিশন হয় তাহলে গ্যাস মলিকিউলস গুলো অন্য আদার এনার্জিতে কনভার্টেড হয়নি, সোজা যে যতখানি এনার্জি অ্যাকোয়ার করেছে দ্যাট এনার্জি ইজ টোটালি ট্রান্সফারড ইনটু দ্য পিস্টন, পিস্টনের উপর ট্রান্সফার হয়েছে এবং পিস্টনটাকে ঠেলে দিয়েছে, ওয়ার্ক করেছে। বাট ইট ইজ নট পসিবল, এরকম হতেই পারে না। দিস পারফেক্ট কন্ডিশন মানে এটা আইডিয়াল কন্ডিশন, এরকমটা হতেই পারে না। রিয়েলিটিতে কি হওয়া সম্ভব সেটা দিয়ে আমি তোকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর আসল বক্তব্যটা বুঝিয়ে দিলাম, যে রিয়েল কন্ডিশনই হচ্ছে অ্যাকচুয়াল, এবং সেটাই হচ্ছে কি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর যে প্রপার আইডিয়া, যেটা সেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অনেকেই বুঝতে পারে না, আইডিয়াটা ক্লিয়ার হয় না। তো আমি এখানে নিশ্চয়ই আর আশা করছি যে তুই নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছিস। তো পরে পরে আমি আরো জিনিসপত্র তোকে আমি দেখাচ্ছি, শেখাচ্ছি। দেখ, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা অন্যভাবেও আরো স্টেটমেন্ট আছে, বলা যায়, আমি তোকে দেখাচ্ছি। যে it is impossible to transfer another statement যে কোনো একটা লিখলেই হবে, আলটিমেটলি ওগুলো একই জায়গায় গিয়ে পৌঁছবে, এনার্জি ট্রান্সফারের জায়গাটাই পৌঁছবে। সেটা তুমি কিভাবে বললে, ওয়ার্কের ফর্মে বললে কি হিট ট্রান্সফারের ফর্মে বললে কি এন্ট্রপির ফর্মে বললে, সেটা বড় কথা নয়। যে কোনো একটা ল লিখলেই দেখবি ম্যাক্সওয়েল, ক্লসিয়াস, ক্ল্যাপারন এরকম ধরনের নাম দেওয়া রয়েছে। এ একটা সেকেন্ড ল বলেছে, ও একটা সেকেন্ড ল বলেছে, কিন্তু সেকেন্ড ল গুলো আলটিমেটলি যে কনক্লুশন যেটা সেটা কিন্তু একই জায়গায় যাচ্ছে। তাই স্টেটমেন্ট গুলো আলাদা হতে পারে, সে নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমরা স্টেটমেন্ট গুলো বোঝার চেষ্টা করি। ইট ইজ impossible to transfer heat from colder body to warmer body without other simultaneous। এটা কি সম্ভব? এটা কি তুমি পারবে যে কোল্ডার বডি থেকে ওয়ার্মার বডি, একটা ঠান্ডা বডি থেকে একটা গরম বডিতে হিট ট্রান্সফার করতে কি তুমি পারবে উইদাউট সাইমালটেনিয়াস চেঞ্জ? আরো কিছু চেঞ্জ করতে হবে ওখানে, আরো কিছু পরিবর্তন করার দরকার সিস্টেমের মধ্যে, যেটা না করে তুমি কি এটা করতে পারবে? এটাও সেকেন্ড লয়ের বক্তব্য যে না, পারবো না। কি কি পারবো না? পারবো না আর কি না, এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। এই জিনিস আমি তোকে প্রুভ করে দেখাবো, আমি তোকে প্রমাণ করে দেব যে এই ব্যাপারটাই হয়। আমি মুখে বলবো না, আমি তোকে ব্যাপারটা প্রুভ করে দেখিয়ে দেবো যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স কন্টিনিউয়াসলি বাড়ছে। এটাও কিন্তু সেকেন্ড লয়ের স্টেটমেন্ট। এন্ট্রপি মানে র্যান্ডমনেস, র্যান্ডমনেস বাড়ছে। পাশে একটা আইসবার্গের ছবি দেখতে পাচ্ছিস। তো যত দিন যাচ্ছে সবাই জানে যে আইস পোলার রিজিয়ানে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পোলার রিজিয়ানে সেখান থেকে আইসটা মেল্ট করছে, এবং সেই আইস যেটা কিনা 100 বছরে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে নেমে আসছিল, সেটা কিন্তু এখন 20 বছরের মধ্যে সেটার মেল্ট করার টেন্ডেন্সি অনেক বেশি এবং অনেক বেশি পরিমাণে নেমে আসছে। তুই বলবি কি আইস রে বাবা? হ্যাঁ, ভাবাই যায় না যে কি আইস। একটা নিউজিল্যান্ডের মতো একটা বড় একটা আইস যদি হয়, অস্ট্রেলিয়ার মতো একটা বড় একটা আইস যদি এরকম হয়, তাহলে সেই আইসটা মেল্ট করলে তার জলের ভলিউমটা কতটা হবে? ইউ ক্যান ইমাজিন। তুমি বুঝতেই পারছো, যার ফলে সি লেভেল রাইজ করছে। সি লেভেল আস্তে আস্তে, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে 3 ভাগ জল আর 1 ভাগ ল্যান্ড পোর্শন, ওয়াটার পোর্শন, কিন্তু বোধহয় সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। ল্যান্ড পোর্শন কিন্তু আস্তে আস্তে ল্যান্ড পোর্শনের মধ্যে চলে আসছে, ল্যান্ড পোর্শনের উপরে কিন্তু ওয়াটার পার্ট চলে আসছে ডিউ টু
দ্য মেল্টিং অফ দিস গ্লেশিয়াল, সেগুলো তো গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপার। আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে নিশ্চয়ই ভীষণ ভীষণ ইন্টারেস্টিং সমস্ত ব্যাপার রয়েছে। তো এটা হয়তো কেউ কেমিস্ট্রি বলে মনেই করবে না। এনিওয়ে, তো এন্ট্রপির বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যে আইস মেল্ট করছে তার পিছনেও কিন্তু এন্ট্রপির যে ইনক্রিজ করা সেটা কিন্তু রিলেটেড। আমরা এন্ট্রপি নিয়ে ডিটেলে যাচ্ছি, এবারে দেখছি। দেখ, একটা ছবি তুই জিফ দেখতে পাচ্ছিস, আমি জিফ ইউজ করেছি এখানে। জিফটা দেখতে পাচ্ছিস তুই, যে তুই যদি দুটো গ্যাস রেখে দিস তাহলে তারা আলটিমেটলি কিরকম হয়ে যাবে? তারা কি অ্যারেঞ্জ ওয়েতে থাকবে, নাকি তারা একদম র্যান্ডম হয়ে যাবে? একদম স্বাভাবিক ব্যাপার, একদম ইজি ব্যাপার, যে তারা কিন্তু একেবারে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং র্যান্ডমনেস অ্যাপিয়ার করবে, হুইচ ইজ কোয়াইট ইজি ব্যাপার, যে যেটা স্বাভাবিক ব্যাপার এটাই হবে। তো এন্ট্রপি সবসময়, এন্ট্রপি এটাকেই বলে, র্যান্ডমনেস এটাকেই বলে। তো এই র্যান্ডমনেস নিয়ে আমি তোকে বলবো যে এন্ট্রপি, যে র্যান্ডমনেস, সেই ব্যাপারটা কি, চল সেটা দেখি। প্রথম কথা হচ্ছে যে র্যান্ডমনেস বলতে কি বোঝায় না, থার্মোডাইনামিক কোয়ান্টিটি হুইচ ইজ দ্য মেজার অফ র্যান্ডমনেস অর ডিসঅর্ডার অফ এ মলিকিউল অফ দ্য সিস্টেম। এটা হচ্ছে থার্মোডাইনামিক কোয়ান্টিটি। একটা জিনিস বোঝার চেষ্টা কর, থার্মোডাইনামিক কোয়ান্টিটি এটা একটা, এটা এটা আমি তোকে বলবো যে, আমি তোকে আমার ভাষায় বলবো যে এটা কিন্তু এনার্জি, এটা কিন্তু এনার্জি। আচ্ছা ঠিক আছে, তুই যদি দেখ এন্ট্রপিটা না একটা এনার্জি, আমি তোকে বিষয়টা বলছি, তুই তুই আমার কথাটা ভালো করে শোন। এন্ট্রপি একটা এনার্জি, এগুলো বইতে ভালো করে লেখা নেই, আমি তোকে বিষয়টা বলছি। ধর তুই 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 বললি যে এখান থেকে ধর, এখান থেকে ধর দিল্লি, এখান থেকে ধর দিল্লি, এখান থেকে ধর দিল্লি 500 কিলোমিটার। তো এখান থেকে দিল্লি 500 কিলোমিটার, আমি এবার দৌড়তে শুরু করলাম। তো দৌড়তে যখন শুরু করলাম, তখন দৌড়ে 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 হয়তো অনেক আর কি আমি খেটে খুঁটে হয়তো আমি দৌড়তে দৌড়তে বিহার পর্যন্ত পৌঁছে গেলাম। তারপরে কি আমি যেতে পারবো? যেতে পারবো না, যেতে পারবো না। এবারে মজাটা বোঝার চেষ্টা কর, এই কথাটার মজাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে এক্সাম্পল দেবো, একদম রিয়েল এক্সাম্পল, তুই বুঝতে পারবি। তো আমি আমি যখন এখান থেকে দৌড়তে দৌড়তে গেলাম, বিহার পর্যন্ত গেলাম, কি রাঁচি পর্যন্ত গেলাম, কি কোথাও একটা গেলাম, ঝাড়খণ্ড পর্যন্ত গেলাম, আমার মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটাকে আমি ওয়ার্কে কনভার্ট করতে করতে গেছি এতটা। তারপরে কি হয়েছে না, ধরা যাক আমি ঝাড়খণ্ড পর্যন্ত গেছি, তারপরে আর আমি যেতে পারছি না, আমি ওখানে শুয়ে পড়লাম। তার মানে কি? তার মানে কি? তার মানে আমার এনার্জি কি জিরো হয়ে গেছে? না, আমার এনার্জি জিরো হয়নি, আমি তো বেঁচে আছি। আমার এনার্জি জিরো হবে কি করে? আমার এনার্জি জিরো হয়নি। কি হয়েছে না, ওয়ার্কে কনভার্ট করার জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা আমার আর নেই। আমার কাছে যে এক্সেস এনার্জিটা, যেটা আমি ওয়ার্কে কনভার্ট করতে পারতাম, যেটা দিয়ে আমি যেতে পারতাম, আমার মধ্যে অনেকটা এনার্জি আছে, সেটা হচ্ছে টোটাল এনার্জি, যেটাকে তুই এইচ বলতে পারিস, যেটাকে তুই বলতে পারিস টোটাল এনার্জি, মানে টোটাল হিট কন্টেন্ট এইচ। কিন্তু তার মধ্যে কিছু আছে অ্যাভেলেবেল, আর কিছু আছে আনঅ্যাভেলেবেল। কথাটা বোঝার চেষ্টা কর। তোর কাছে যে টোটাল এনার্জি আছে, বা যে কোনো সিস্টেমের যে টোটাল এনার্জি থাকে, যে কোনো সিস্টেমের যে টোটাল এনার্জি থাকে, তার যে কোনো সিস্টেমের যে টোটাল এনার্জি থাকে, সেই এনার্জিটা কিছু পার্ট হচ্ছে অ্যাভেলেবেল, আর কিছু পার্ট হচ্ছে আনঅ্যাভেলেবেল। কোথায় গেল? দেখ কি হয়ে গেল উল্টো পাল্টা। দাঁড়া 1 মিনিট, আমার ছবিটা কোথায় গেল? আচ্ছা,
কোথায় যে কি হয় বুঝতে পারি না। আচ্ছা, যে কথা আমি বলছিলাম যে টোটাল তোর কাছে যে টোটাল এনার্জিটা রয়েছে, স্যার আপনাকে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ রে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ স্যার, টাইমার দেখাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার এবার এসছে। যাকে, তো আমি যেটা বলছি সেটা আবার শোন, যে আমরা এই কথা বলতে চাইলাম যে টোটাল এনার্জিটা, বেসিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা কর, এগুলো একটু বুঝতে হবে ভালো করে, যে তোর কাছে যে টোটাল এনার্জিটা রয়েছে সেই টোটাল এনার্জির মধ্যে কিছুটা পার্ট তুই ওয়ার্কে কনভার্ট করতে, তুই মরে গিয়ে তো ওয়ার্ক করতে পারবি না, তুই কাজ করতে করতে এমন কাজ করলি যে তুই মরে গেছিস, পুরো ডেড, এরকমটা হতে পারে না কোনোদিন, এরকমটা হতে পারে না। তোর কাছে কিছু এনার্জি অবশিষ্ট থাকবেই, সেটাকে বলে আনঅ্যাভেলেবল এনার্জি। বাকি এনার্জিটা তুই কি করতে পারিস, ওয়ার্ক করতে পারিস। তো সেই জন্য যে কোনো সিস্টেমের মধ্যে যে টোটাল এনার্জিটা থাকবে তার কিছু পার্ট হচ্ছে অ্যাভেলেবেল, কিছু পার্ট হচ্ছে আনঅ্যাভেলেবেল। যেটা আনঅ্যাভেলেবেল এনার্জি, দ্যাট ইজ কল্ড এনট্রপি, যেটাকে কিনা তুই মেজার করতে পারবি না যে কতটা তোর মধ্যে আর এক্সট্রা এনার্জি রয়েছে, যেটাকে মেজার করা যায় না, যেটা আনঅ্যাভেলেবেল, যেটাকে ওয়ার্কে তুমি কনভার্ট করতে পারো না, সেটাকেই বলে এনট্রপি। এই কথা কোথাও লেখা নেই, কিন্তু আমি তোকে বলছি যে আমার কাছে যে সমস্ত বই আছে উঁচু ক্লাসের, সেগুলো আমি পড়ে এনট্রপি সম্পর্কে যে কনসেপ্টটা পেয়েছি আমি তোকে পরিষ্কারভাবে সেগুলো বলছি, তুই আমার কথাটা ভালো করে শোনার চেষ্টা কর। সেটা হচ্ছে যে সিস্টেমে দু রকমের এনার্জি থাকে। এইচ মানে কি, টোটাল হিট কন্টেন্ট, মানে টোটাল এনার্জি। তো সেই টোটাল এনার্জির মধ্যে কিছু পার্ট হচ্ছে অ্যাভেলেবেল, কিছু পার্ট হচ্ছে আনঅ্যাভেলেবেল। অ্যাভেলেবেল এনার্জিটাকে তুমি আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করতে পারো, যেরকম ওয়ার্কে কনভার্ট করতে পারো। কিন্তু যেটা আনঅ্যাভেলেবেল এনার্জি, যে এনার্জিটা তুমি জানোই না, সেই এনার্জিটাকে তুমি কখনোই কিন্তু ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। সেটা সিস্টেমের মধ্যেই সবসময় থাকবে এবং যার জন্যই র্যান্ডমনেসটা অ্যাপিয়ার করে। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই ধর একটা জায়গায় কিছু গ্যাস মলিকিউলস রয়েছে, তো তাতে কিউ অ্যামাউন্ট অফ এনার্জি দিলি, তো এই কিউ অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে এবার পিস্টনটাকে ধাক্কা দিয়ে তুলতে শুরু করলো। তো কতটা তুলবে না, কিউ পরিমাণই তুলবে না, বাকিটা কি হবে না, মলিকিউলগুলো দৌড়দৌড়ি করার জন্য কাজে লাগবে। ওটাই হচ্ছে এনট্রপি, যেটা কিনা ওয়ার্কে কনভার্ট করা যাচ্ছে না। এটাই হচ্ছে পাতি ব্যাপার। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা, এই ব্যাপারটা কি তুই বুঝতে পেরেছিস? আমার কথাটা বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার বুঝেছি। আমি তোকে ভালোভাবে বলছি, তুই আমার কথাটা শোন ভালো করে, যে আমি তোকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা ধর তুই একটা এরকম একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে ধর এখানে কিছু মলিকিউলস রয়েছে, এইখানে কিছু মলিকিউল রয়েছে, এখানে কিছু মলিকিউল রয়েছে, এবার এখানে একটা পিস্টন রয়েছে। তুই এবারে এর মধ্যে কিউ অ্যামাউন্ট অফ হিট দিয়েছিস, তাহলে ভলিউম V1 ছিল, তো ভলিউমটা এবারে V2 হয়ে গেছে। তো এটা ওয়ার্ক করেছে, সিস্টেম ওয়ার্ক করেছে, তা যে ওয়ার্কটা করেছে সেটা হচ্ছে -W। তাহলে কিউ ইকুয়াল টু কি -W হবে? আমি বলছি না, হবে না। কিউ ইকুয়ালস টু -W হবে না। কেন হবে না? না, এই মলিকিউলগুলো সরাসরি এখানে গিয়ে ধাক্কা মারবে, এরকম বেকার কথা। কারণ মলিকিউলগুলোতে যখন তুই এনার্জি দিবি তখন মলিকিউলগুলো এদিক যাবে, এরকম করতে করতে গিয়ে এরকম ধাক্কা মারলো। আর একটা মলিকিউল ধর এরকম গেল, এরকম গেল। তো এই যাওয়ার জন্য তো এনার্জি দরকার লাগছে। সে কিছুটা কিউ কি করবে না, এই র্যান্ডমনেসের জন্য ইউজ করবে। সেই জন্য আমি বলছি যে টোটাল এনার্জি, সেটা কিছুটা এনার্জি অ্যাভেলেবেল আর কিছুটা আনঅ্যাভেলেবেল। This unavailable amount of energy is the measure of entropy.
তোকে এত ভালো করে কেউ এরকম করে বলবে না। এনট্রপির কনসেপ্ট সবাই বলবে যে ক্যাওয়াটিকনেস আর ডিসঅর্ডারনেস এইসবই বইতে লেখা রয়েছে, কিন্তু আসল কনসেপ্টটা আমি তোকে বলছি, কারণ এরপরে ফ্রি এনার্জি নাহলে তুই মাথায় ঢুকবে না, ফ্রি এনার্জি তোকে মুখস্থ করতে হবে, মাথায় ঢুকবে না, আমি সেটা যাওয়ার পরে বলছি। এবারে দেখ যে থার্মোডাইনামিক কোয়ান্টিটি, সেটাকে কিউ রিভার্সিবল বাই টি, এই কোয়ান্টিটিটা, এটা আমি পরে আসছি, তুই শুধু এই কোয়ান্টিটিটা জেনে রাখ, বা ডিএস ইকুয়ালস টু ডি কিউ বাই টি, মানে সিস্টেমে কতখানি হিট অ্যাবজর্ব করছে তাকে টেম্পারেচার দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটাই হচ্ছে কি না এনট্রপির, মানে চেঞ্জ অফ এনট্রপি, ডেল্টা এস বা ডিএস হচ্ছে কি চেঞ্জ অফ এনট্রপি, চেঞ্জ অফ এনট্রপি কতটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে ডেল্টা এস আমি পরে বলছি। এনট্রপি একটা স্টেট ফাংশন, এটা কখনো পাতের উপরে ডিপেন্ড করে না, কিভাবে তুমি চেঞ্জটা করছো সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিউ অ্যামাউন্ট অফ এনার্জি দিয়েছো দ্যাট ইজ সাফিসিয়েন্ট, তুমি কিভাবে এনার্জিটা দিয়েছো দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, দ্যাটস ওয়াই ইট ইজ এ স্টেট ফাংশন। অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি মানে এটা মাস ডিপেন্ডেন্ট। আজকে থেকে তুই চিন্তা কর যে আজকে থেকে আমি 7 নম্বর ক্লাসটা থার্মোডাইনামিক্স পড়াচ্ছি, যখন 2 নম্বর ক্লাসটা আমি পড়াচ্ছিলাম তখন কিন্তু এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি বলেছিলাম, তখন কিন্তু এনট্রপি বলেছিলাম যে কয়েকটা প্রপার্টি আছে, এনট্রপি, ইন্টারনাল এনার্জি এইসব বলতে শুরু করেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যথাসময় আমি বলবো। তো এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ এটা বেশি মলিকিউল থাকলে সেই অনুযায়ী এনট্রপির দিকে যাবে, এনট্রপিতে বেশি মলিকিউলস র্যান্ডমনেসের এনার্জিটা তার বেশি চলে যাবে, আবার মলিকিউলসের নাম্বারের উপর ডিপেন্ড করে বা মাসের উপর ডিপেন্ড করে, ম্যাটারের উপর ডিপেন্ড করে। ডেল্টা এস ইকুয়ালস টু কি এস ফাইনাল, এস ফাইনাল ডেল্টা এস ইকুয়ালস টু এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল, মানে লাস্টে কত, এই ডেল্টা গুলো বেশি হয়ে গেছে, লাস্টে কত, শেষে কত এনট্রপি, প্রথমে কত এনট্রপি, তার ডিফারেন্স করলেই কিন্তু ডেল্টা এসটা পাওয়া যাবে। আর ডেল্টা এস অফ দ্য রিয়াকশন, ডেল্টা এস অফ দ্য রিয়াকশন, এটা কি এস অফ প্রোডাক্ট মাইনাস এস অফ রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করলেই কিন্তু তুমি একটা রিয়াকশনের পেয়ে যাবে, সেটা কিভাবে আমি তোকে বলছি পরে। নেক্সট হচ্ছে কি এস টোটাল, এস এস টোটাল, এস টোটাল হচ্ছে কি না সিস্টেম আর সারাউন্ডিং টোটাল করলে যেটা হবে সেটাই হচ্ছে কি না ডেল্টা এস টোটাল, মানে ইউনিভার্স, ইউনিভার্স, সারা ইউনিভার্সের এনট্রপি বলতে কি বোঝায়, সিস্টেমের এনট্রপি প্লাস তার সারাউন্ডিংসের এনট্রপি, দুটোকে অ্যাড করলে যা হবে সেটাই হচ্ছে কি ডেল্টা এস টোটাল বোঝাবে। ডেল্টা এস টোটাল সিস্টেমের ক্যাওটিকনেস আর সারাউন্ডিংসের ক্যাওটিকনেস, সেই দুটোর অ্যাড করলে তবেই টোটাল হবে। আর কি না ডেল্টা এস ইজ মোর, দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, more negative when system absorbs heat at lower temperature than at higher temperature, মানে কি তুই তো ডেল্টা এস ইকুয়ালস টু কিউ কিউ বাই টি, এবারে যদি তুই টিটাকে বাড়াস, এই দেখ হায়ার টেম্পারেচার যদি করিস তাহলে টেম্পারেচার, হায়ার টেম্পারেচার করলে টেম্পারেচারটা বাড়ালে কিন্তু ডেল্টা এসটা কিন্তু কমে যাবে। এই দেখ অ্যাবজর্ব হিট অ্যাট লোয়ার টেম্পারেচার, মোর পজিটিভ, বেশি পজিটিভ হবে যদি টেম্পারেচারটা লোয়ার হয়, টেম্পারেচার হায়ার করলে কিন্তু অত বেশি পজিটিভ হবে না, যেটা রিলেশনশিপ থেকে দেখা যাচ্ছে, এখানে যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপ থেকে আমরা এটা পাচ্ছি। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমরা আরো পরে গিয়ে তোকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে এনট্রপির সম্পর্কে আমি তোকে পড়াচ্ছি, এনট্রপি সম্পর্কে বলছি। আচ্ছা, এখানে এখানে আমি ওই কথাটা লিখে দিয়েছি, সেটা তুই পরে পেয়ে যাবি, যে এনার্জি, সেটা কিন্তু এনার্জি কিন্তু সবসময় অ্যাভেলেবেল এনার্জি এবং আনঅ্যাভেলেবেল এনার্জি হয়, এবং তার মধ্যে যেটা আনঅ্যাভেলেবেল সেটাই হচ্ছে কি এনট্রপি, আনঅ্যাভেলেবেল এনার্জিটাই হচ্ছে তোর এনট্রপি, যেটা কিনা আমরা
যেটা ওয়ার্কে কোনোদিন কনভার্ট করা যায় না, এনট্রপি এনার্জিটাকে ওয়ার্কে কনভার্ট করা যায় না। এবার দেখ ক্যারেক্টারিস্টিক্স অফ এনট্রপি। আমি তো কথা বললাম যে চেঞ্জ অফ এনট্রপি কিভাবে বের করতে হবে, না একটা স্টেট থেকে যখন অন্য স্টেটে যাচ্ছে, এটা কিন্তু পাথের উপরে ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড অন পাথ। সেই জন্য ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলেই কিন্তু তুই চেঞ্জ অফ এনট্রপি পেয়ে যাবি, কোনো অসুবিধার কিছু নেই। ফাইনাল এই কত এনট্রপি মাইনাস ইনিশিয়াল কত এনট্রপি, তো মোলার এনট্রপির ভ্যালু দেওয়া থাকবে, আমি তোকে ভ্যালু দেখাচ্ছি, সেই ভ্যালুগুলো থেকে তুই বসাতে পারবি। এনিওয়ে আরো অন্য ক্যারেক্টারিস্টিক্সের কথা আমি তোকে বলছি। দেখ যে ক্যারেক্টারিস্টিক্স অফ এনট্রপি, কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স দেখ। যদি কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম মানে কি, যেখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান রেটে হচ্ছে, তখন কিন্তু ডেল্টা এস এর ভ্যালু 0 হবে। ডেল্টা এস এর ভ্যালু 0 হবে। কেন হবে না হবে সময় আমি পরে আসছি, তুই শুধু ক্যারেক্টারিস্টিক্স গুলো তুই শুনতে থাক। ন্যাচারাল প্রসেস, যত নেচারে যত প্রসেস হয়, এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ ইনক্রিজিং। ইউনিভার্সের এন্ট্রপি সবসময় আমি প্রমাণ করে দিচ্ছি, একটু বাদে ম্যাথমেটিক্যালি আমি প্রুভ করছি। ইউনিভার্সের এন্ট্রপি সবসময় কিন্তু বাড়ছে, কেওটিকনেসটা বাড়ছে, তুই কাঁচের গ্লাস ফেলে দিলেও ভাঙবে, বা গাছ থেকে আম পড়লেও পড়বে, সবকিছু জায়গায় কিন্তু এন্ট্রপি বাড়ছে। ইন এ রিভার্সিবল প্রসেস এস টোটাল অর এস ইউনিভার্স হচ্ছে 0। যদি রিভার্সিবল প্রসেস হয়, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবি, রিভার্সিবল প্রসেসে কিন্তু কি হবে না, সবসময় সিস্টেম আর সারাউন্ডিংস জাস্ট রিভার্স হবে। মানে সিস্টেমে যদি এন্ট্রপি কম হয় তাহলে সারাউন্ডিংস এর বেশি হবে, বা সারাউন্ডিংস এর বেশি হলে সিস্টেমের কম হবে। এই বিষয়টা নিয়ে আমি তোকে দেখাচ্ছি কিভাবে ব্যাপারটা আসে, কিন্তু তুই মনে রাখবি যে ন্যাচারাল প্রসেসে ইউনিভার্সের এন্ট্রপি গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, কিন্তু রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম আর সারাউন্ডিংস এর টোটাল এন্ট্রপি এস টোটালটা যেটা বা ইউনিভার্স যেটা, সেটা কিন্তু 0। দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা। একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস মানে কি, ন্যাচারাল প্রসেস মানে কি, ন্যাচারাল প্রসেস মানে হচ্ছে ইরিভার্সিবল। এটা হচ্ছে ন্যাচারাল, যত ন্যাচারাল প্রসেস হয় সব ইরিভার্সিবল। কিন্তু রিভার্সিবল প্রসেস তার মানে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে গ্রেটার দ্যান 0, আর রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইকুয়াল টু 0। অ্যাডিয়াবেটিক প্রসেস তার ক্ষেত্রে কিন্তু এস টোটাল 0, আর স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এস বা এস টোটাল এটা পজিটিভ। এগুলো কন্ডিশন ক্রাইটেরিয়া এরকম হবে। আমি এবারে আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করে দেখাবো যে এগুলো আসছে, তুই আস্তে আস্তে দেখতে থাক, তাহলে বুঝতে পারবি। এন্ট্রপি পার্টটা কিন্তু একটু গন্ডগোলে আছে। আচ্ছা, এন্ট্রপি ফ্যাক্টরস, এন্ট্রপি ফ্যাক্টরস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো ফ্যাক্টর আমি তোকে বলবো, বি কেয়ারফুল। সেটা হচ্ছে যে অ্যাট এ গিভেন টেম্পারেচার গ্যাস, লিকুইড, সলিড, এন্ট্রপি মানে কি র্যান্ডমনেস, দৌড়াদৌড়ি, সেটা কার বেশি, কার বেশি সবাই জানে, গ্যাস। কে বেশি দৌড়াদৌড়ি করে, গ্যাস বেশি করে। তারপরে লিকুইড, তারপরে সলিড। সলিড হচ্ছে মোস্ট অ্যারেঞ্জড, সলিডের মলিকিউলস গুলো বেশি অ্যারেঞ্জে থাকে। অ্যাট এ গিভেন টেম্পারেচার এস গ্যাস গ্রেটার দ্যান এস লিকুইড গ্রেটার দ্যান এস সলিড। সব থেকে এন্ট্রপি কার বেশি, গ্যাসের বেশি। ওয়াটার থেকে ওয়াটার ভেপার হচ্ছে, এটা কিন্তু এন্ট্রপি বাড়ছে, ওয়াটার থেকে ওয়াটার ভেপার হচ্ছে, এন্ট্রপি বাড়ছে। কিন্তু মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এন্ট্রপি কমছে। এইভাবেই ব্যাপারটা দেখতে হয়, এইভাবেই ব্যাপারটা হয়। তো আমাদের জিজ্ঞাসা করবে যে এটার থেকে ওটাই যাচ্ছে, তুই ভালো করে ইমাজিন করে নিবি যে র্যান্ডমনেস বাড়ছে না কমছে। র্যান্ডমনেস যদি বাড়ে তাহলে পজিটিভ, পজিটিভ এন্ট্রপি, পজিটিভ এন্ট্রপি চেঞ্জটা পজিটিভ হচ্ছে, এন্ট্রপি ইনক্রিজ করছে। এনিওয়ে দেখ যে ডেল্টা এস ভলিউম, এন্ট্রপি চেঞ্জের, এন্ট্রপি চেঞ্জ ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, চেঞ্জ অফ ভলিউম। লেটস সি, দেখ যে আমরা এরকম একটা সিস্টেমের মধ্যে আছিস, তুই এই ভলিউমটা রয়েছে, এই ভলিউমটায় তুই আছিস, তুই একটা 4 ফুট বাই 4 ফুট ঘরের মধ্যে রয়েছিস। তাহলে তোর যে দৌড়দৌড়ি করার যে ব্যাপার, সেটা কিন্তু কতটা হবে, ডেফিনেটলি বেশি হবে না, কারণ তুই অল্প জায়গার মধ্যে রয়েছিস, কোনো রকমে একটু নড়াচড়া করতে পারিস। তোকে হয়তো খুবই 4 ফুট বাই 4 ফুট ঘরের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে তুই পারবি না, নড়াচড়া করতে পারবি না, তোর এন্ট্রপি বেশি হবে না।
এটা 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 স্বাভাবিক ব্যাপার যে সেটা হবে না। কিন্তু যদি তোকে একটা বড় জায়গার মধ্যে করে দেয়, এটা বড় জায়গার মধ্যে করে দেয়, তাহলে তুই একটু বেশি নড়াচড়া করতে পারবি, তুই একটু বেশি মুভ করতে পারবি, তোর এনট্রপি বেশি হবে। তো ভলিউম যদি ইনক্রিজ করে, ইফ ইউ ইনক্রিজ দ্য ভলিউম যদি তুমি ইনক্রিজ করো, এনট্রপি অটোমেটিক্যালি বাড়বে। তোমাকে একটা বড় হল ঘরের মধ্যে দিয়ে দেয়, তাহলে তুমি দৌড়দৌড়ি করতে পারবে, অনেক বেশি জায়গায় যেতে পারবে, মুভ করতে পারবে, দ্যাটস ওয়াই ইওর এনট্রপি বাড়বে। তো ফ্যাক্টর গুলো ভালো করে দেখ, আমি তোকে এক্সপ্লেন করে দিচ্ছি, এমন কোনো ব্যাপার নয়, ভালো করে তুই শোন। ডেল্টা এনজি কোন রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজি মানে কি, আমি চল বোর্ডে চল, আমি তোকে দেখাচ্ছি যে ডেল্টা এনজি ব্যাপারটা কি রকম। ডেল্টা এনজি কোন একটা রিয়াকশন, ধর নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এরকম আছে। তো ডেল্টা এনজি মানে প্রোডাক্টের মোল মাইনাস রিয়াক্ট্যান্টের মোল, এইটা কি হয়েছে না -2, মানে কি লেস দ্যান জিরো যদি হয়, ডেল্টা এনজি লেস দ্যান 0, তাহলে এনট্রপি ডেল্টা এস সেটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এনট্রপিটাও নেগেটিভ হয়ে যাবে, কারণ মলিকিউল কমে যাচ্ছে, দৌড়দৌড়ি অটোমেটিক্যালি কমে যাবে, ডেল্টা এস কিন্তু লেস দ্যান 0 হয়ে যাবে। ডেল্টা এনজি গ্রেটার দ্যান 0, যেরকম ধর PCl5 ভেঙে গিয়ে PCl3 প্লাস Cl2, তাহলে ডেল্টা এনজি কি হয়ে গেল, এটা 2 - 1 মানে 1, মানে ডেল্টা এনজি গ্রেটার দ্যান 0। তাহলে র্যান্ডমনেসটা বেড়ে গেল, কারণ একটা মলিকিউল থেকে এখানে দুটো মলিকিউল হচ্ছে, তাহলে ডেল্টা এস কিন্তু গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0। তো দিস ইজ ইম্পর্টেন্ট, ডেল্টা এনজি যত পজিটিভ হবে, ডেল্টা এনজি যত বাড়বে, ডেল্টা এস এনট্রপিও তত বাড়বে। দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, এখানে দেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডেল্টা এনজি সাথে ডেল্টা এনজি যত বাড়বে, ডেল্টা এসটাও কিন্তু ততটাই বাড়বে। এটা কিন্তু নাম্বার অফ মোলস বা মলিকিউলস কোন রিয়াকশনে যত বাড়ছে। নেক্সট, ডেল্টা টি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সিম্পল ব্যাপার, যে টেম্পারেচার যত, তোমাকে একটা 25 ডিগ্রি সেলসিয়াস এর ঘরে রাখা হলো, 25 ডিগ্রি সেলসিয়াস যার টেম্পারেচার, তো তুমি কেমন ভাবে থাকবে, আর তোমাকে 50 ডিগ্রি সেলসিয়াস এর ঘরে দেয়া হলো, তাহলে তুমি কেমন ভাবে থাকবে। ব্যাপারটা খুব সিম্পল, যে 25 ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকলে তুমি কমফোর্টেবলি থাকতে পারবে, কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেড 60 সেন্টিগ্রেড তুমি পাগল হয়ে যাবে, তোমাকে মুভ করতে হবে, তুমি থাকতে পারবে না, তোমার কিন্তু এনট্রপি মানে তোমার র্যান্ডমনেসটা বাড়বে। তো আমি আমার কথা বলছি না বা তোমার কথা বলছি না, আমি বলছি গ্যাস মলিকিউলস এর কথা, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তার যা এনার্জি, তাতে সে যতখানি মুভ করবে, যতখানি সে নড়াচড়া করবে, তার কাইনেটিক এনার্জি যা হবে। আমি যদি টেম্পারেচার বাড়িয়ে দিই, বাকি সব কিন্তু কনস্ট্যান্ট রেখে দিয়েছি, টেম্পারেচার বাড়িয়েছি মানে অন্য কিছুকে চেঞ্জ করছি না, অন্য কিছু ফিক্সড রাখা রয়েছে, তো তখন মলিকিউলগুলো কিন্তু তার মুভমেন্টও কিন্তু বেড়ে যাবে, এবং দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু সেক্ষেত্রে এনট্রপি ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, টেম্পারেচারের সাথে বেড়ে যাবে। দিস ইজ ইম্পর্টেন্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটাকে এখন আসছি, যে দেখ প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যদি টেম্পারেচার ফিক্স থাকে, এখানে হচ্ছে টি কনস্ট্যান্ট, কিন্তু এইখানে স্টুডেন্টরা ভুল করে ফেলে, যে প্রেসারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল যদি ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, এখানে ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, তো তুই কিন্তু এই বিষয়টা মনে রাখবি যে হাউ চেঞ্জ অফ এনট্রপি ডিপেন্ডস অন প্রেসার। দেখ প্রেসারের উপর ডিপেন্ডেন্সিটা কেমন, সেটা তুই কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ডে বলতে পারবি না, যে প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না প্রেসারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যেটা বই এটা করছে।
বইতে যেটা লিখছে যে ও ইনভার্সলি প্রপোর্শনাল, কোনো বইতে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম হবে না। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই ব্যাপারটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, কারণ যখন ভলিউম কনস্ট্যান্ট তখন প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এবং টেম্পারেচারের সাথে যেহেতু প্রপোর্শনাল আছে এসটা, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল। যে কনস্ট্যান্ট ভলিউমে ওটা কিন্তু প্রেসারের সাথে প্রপোর্শনাল, মানে টেম্পারেচারের সাথেও প্রপোর্শনাল, কারণ প্রেসার টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কনস্ট্যান্ট ভলিউমে থাকলে। কিন্তু যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, কারণ প্রেসার যদি কমে তখন তাহলে ভলিউমটা বেড়ে যাবে, ভলিউমটা বেড়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি ডেল্টা এসটা কিন্তু ইনক্রিজ করে যাবে। তো সেই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল হবে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যখন ভলিউমটা কনস্ট্যান্ট। এই ব্যাপারটা খেয়াল রাখবি, কারণ এই জায়গাটা থেকে কোশ্চেন অনেক জায়গাতেই দেয় যে প্রেসারের উপরে ডিপেন্ডেন্সিটা কেমন হবে তুমি বলো, সেটা কিন্তু দুটো জিনিস তোকে লিখতে হবে। তো এই ব্যাপারটা একটু মনে রাখবি কষ্ট করে। আচ্ছা, এবারে দেখ যে আমি তোকে আগেই বলেছি একটা কথা, তুই ভালো করে শুনেছিস নিশ্চয়ই, যে আমি তোকে বলেছি যে রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি সব সময় কি হয় না, এন্ট্রপিটা রিভার্সিবল প্রসেসে কিন্তু জিরো হয়, টোটাল ইউনিভার্সাল এন্ট্রপি, কিন্তু ইরিভার্সিবল প্রসেসে গোজ অন ইনক্রিজিং। সেটা কেন বলেছি সেটা তুই ভালো করে বুঝিসনি, এখন আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এটা একটা রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে কি? রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে যে তার সিস্টেম এবং সারাউন্ডিংস যেটা আছে সেটা এত ইন্টিমেট, এত গায়ে গায়ে, যে তাদের মধ্যে কোনো টেম্পারেচারের কোনো চেঞ্জই নেই। ধর এটা হচ্ছে সিস্টেম, দিস ইজ সিস্টেম, আর দিস ওয়ান ইজ সারাউন্ডিং। তো সিস্টেম আর সারাউন্ডিং টেম্পারেচারটা তো একই আছে, T1 থেকে T1 টেম্পারেচার একই রয়েছে। তো টেম্পারেচার এক রয়েছে, এই অবস্থায় আমরা ভাবলাম, অ্যাজিউম করলাম, সবকিছুই কিন্তু এখানে আইডিয়া করতে হয়। তো T1 টেম্পারেচার থেকে T1 টেম্পারেচার, মানে টেম্পারেচারে কোনো চেঞ্জ নেই, কিন্তু এটা এমন একটা প্রসেস যে এটা আইসোথার্মাল হতে পারে কিন্তু অ্যাডিয়াবেটিক নয়। অ্যাডিয়াবেটিক মানে কি? কিউ যাতায়াত করতে পারে, কিউ ওখানে ঢুকতে বেরোতে পারে। আজকে ধর এখানে একটা সিস্টেম রয়েছে, এর ইন্টিমেট সারাউন্ডিংসে, এটাই হচ্ছে ইন্টিমেট সারাউন্ডিংস, মানে দূরের সারাউন্ডিংস না, ইন্টিমেট সারাউন্ডিংস। তো এখান থেকে হিট ঢুকতেও পারে বেরোতেও পারে, এমনটা হতে পারে, কিন্তু দুজনে এত গায়ে গায়ে রয়েছে যে এর টেম্পারেচার T1, এটার টেম্পারেচার T1, দুজনের টেম্পারেচার T1। তাহলে দেখ মজাদার ব্যাপার বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে সারাউন্ডিংস থেকে কিউ অ্যামাউন্ট হিট ঢুকছে, সারাউন্ডিংস থেকে কিউ অ্যামাউন্ট অফ হিট ঢুকছে। তাহলে আমরা কি না, আমরা এ কথা বলি যে রিভার্সিবল, এটা আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে কি? সিস্টেম এবং সারাউন্ডিংস এত ইন্টিমেট যে ওখান থেকে বাইরে কিছু বেরোচ্ছে না, ওটার মধ্যেই নিজেরাই হিট এক্সচেঞ্জ করছে। এই জায়গাটা সিস্টেমটা এবং সারাউন্ডিংসটা একেবারেই গায়ে গায়ে রয়েছে। সিস্টেম আর সারাউন্ডিংস কিন্তু একটা ইউনিট হয়ে গেছে, একটা সিস্টেম আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে এরকম নয় যে শুধু একটা সিস্টেমই আছে, কোনো সারাউন্ডিংস নেই, এটা তো হতেই পারে না। আইসোলেটেড সিস্টেম মানে কি? সিস্টেম তার গায়েতেই যে সারাউন্ডিংস আছে ওকে বলে ইন্টিমেট সারাউন্ডিংস। তো ওখানের সাথে কিন্তু হিট এক্সচেঞ্জ হতে পারে। তো হলো, এখন সেক্ষেত্রে কি না, আমি সিস্টেমের দেখ আমরা কি জানি যে ডেল্টা এস ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে দেখ যে আমরা কি বলছি না, ভালো করে বোঝার চেষ্টা কর, ভালো করে বোঝার চেষ্টা কর আমার কথা, যে রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি মানে কি? সিস্টেমের এন্ট্রপি প্লাস সারাউন্ডিংসের এন্ট্রপি, সিস্টেমের এন্ট্রপি আর সারাউন্ডিংসের এন্ট্রপি অ্যাড করতে হবে। এখন সিস্টেমের এন্ট্রপি কত, ভালো করে বোঝার চেষ্টা কর। দিস ওয়ান ইজ সিস্টেম এন্ট্রপি। সিস্টেম এন্ট্রপি কত না, সবসময় কতটা হিট অ্যাবজর্ব করছে কিউ বাই তার টেম্পারেচার লিখতে হবে, কিউ বাই টেম্পারেচার। তাহলে হিট অ্যাবজর্ব মানে প্লাস, প্লাস মানে হচ্ছে হিট অ্যাবজর্ব, আর হিট রেডিয়েট মানে হচ্ছে
মাইনাস, হিট রেডিয়েট মানে মাইনাস। তাহলে সিস্টেমের এন্ট্রপি কত? কিউ বাই টি ওয়ান, কারণ কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করেছে আর তার টেম্পারেচার কত? টি ওয়ান। তাহলে সিস্টেমের এন্ট্রপি কত? কিউ বাই টি ওয়ান। সিস্টেমের এন্ট্রপি কত? কিউ বাই, আর সারাউন্ডিং, এটা সিস্টেম হবে না, এটা সারাউন্ডিংস হবে, লিখতে ভুল করেছি। সারাউন্ডিংস এর কত? সারাউন্ডিংস কিন্তু হিট ছেড়ে দিয়েছে, সারাউন্ডিংস হচ্ছে হিট ছেড়ে দিয়েছে, এখান থেকে হিট ছেড়েছে, তাহলে সারাউন্ডিংস হবে মাইনাস কিউ বাই ওর টেম্পারেচার কত? ওর টেম্পারেচার টি ওয়ান, তাই মাইনাস কিউ বাই টি ওয়ান। তাহলে এটা সিস্টেমের কিউ বাই টি ওয়ান আর সারাউন্ডিংস এর হচ্ছে কি মাইনাস কিউ বাই টি ওয়ান, দুটোকে অ্যাড করে দেখো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি না ডেল্টা এস রিভার্সিবল ফর ইউনিভার্স, কারণ সিস্টেম প্লাস সারাউন্ডিংস মানেই হচ্ছে ইউনিভার্স ইকুয়ালস টু কি হবে? সবসময় জিরো হবে। রিভার্সিবল প্রসেসে ইউনিভার্সের যে এন্ট্রপি, সেই এন্ট্রপির ভ্যালু সিস্টেম প্লাস সারাউন্ডিং তার ভ্যালু কি হবে? জিরো হবে। এটা হচ্ছে রিভার্সিবল প্রসেসে। আমি আবার বলছি, রিভার্সিবল প্রসেস মানে কি? মানে হচ্ছে যে একটা সিস্টেম তার ইন্টিমেট সারাউন্ডিংসে যেটা রয়েছে ওখানের সাথে হিট এক্সচেঞ্জ হতে পারে, তবেই এন্ট্রপি বোঝাবে। তো সিস্টেমের এন্ট্রপি কত না কতটা হিট অ্যাবজর্ব করছে, কারণ কিউ অ্যামাউন্ট অফ হিট আর তার টেম্পারেচারটা দেখতে হবে। তো কিউ বাই এখানে টেম্পারেচার টি ওয়ান, তাহলে কিউ বাই টি ওয়ান, আর সারাউন্ডিংসে কত? এখানে কেটে দিলাম, লিখতে ভুল করেছি, সারাউন্ডিংস হবে মাইনাস কিউ বাই টি ওয়ান। তাহলে এই দুটোকে যদি অ্যাড করি সিস্টেম আর সারাউন্ডিংসে, তাহলে এখানে জিরো চলে আসছে। তাহলে ডেল্টা এস রিভার্সিবল ফর ইউনিভার্স বা ডেল্টা এস টোটাল সেটা হচ্ছে জিরো, সেটা হচ্ছে জিরো। এবার হচ্ছে ইরিভার্সিবল প্রসেস মানে কি? ইরিভার্সিবল প্রসেস মানে হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিং সেটা ইন্টিমেট নেই, সেটা কিন্তু অন্য জায়গা থেকে একটা স্টেপে হিটটা ঢুকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোর কাছে সিস্টেম আর এটা হচ্ছে সারাউন্ডিংস, তার টেম্পারেচার কত? T2, এর টেম্পারেচার কত? T1। চলো এবারে কি না সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এবারে বোঝার চেষ্টা কর সিস্টেমের এন্ট্রপি কত? সিস্টেমের এন্ট্রপি হচ্ছে কিউ, সিস্টেমের কত না কিউ বাই টি ওয়ান, কারণ এই হিট অ্যাবজর্ব করছে, কতটা হিট অ্যাবজর্ব করছে? কিউ, তাহলে কিউ বাই টি ওয়ান। এবারে সারাউন্ডিংস, সে কিন্তু হিটটা ছাড়ছে, কতটা ছাড়ছে না কিউ অ্যামাউন্ট, তার টেম্পারেচার কত? T2, তাহলে মাইনাস কিউ বাই T2। তাহলে এটা হয়ে গেল। এবারে এটাকে সিম্পলিফাই করে আমরা এইটা পেলাম কিউ T2 মাইনাস, কিন্তু ইরিভার্সিবল প্রসেস এইটা কি হবে না, এটা তো আমরা বলেছি, এটা কি হবে না সবসময় একটা জিনিস খেয়াল রাখবি যে এইটা কিন্তু এই ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভই হবে, কারণ T2 গ্রেটার দ্যান T1। T2 যদি সারাউন্ডিংস থেকে যদি হিটটা যদি এতে ঢুকতেই হয় তাহলে কিন্তু T2 গ্রেটার দ্যান T1 হবে। তাহলে এই ইকুয়েশনে যদি T2 গ্রেটার দ্যান T1 বসাস তাহলে এটা সবসময় কি হয় না পজিটিভই হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডেল্টা এস ফর universe in irreversible process মানে যেটা ন্যাচারাল প্রসেস, সেটা কি না সেটা সবসময় পজিটিভ, মানে ইরিভার্সিবল প্রসেসই তো সবসময় হয়, সেই জন্য ডেল্টা এস টোটাল সবসময় কি হবে? পজিটিভই হবে। সিস্টেমের ডেল্টা এসটা পজিটিভ হবে। আমি তোকে টোটাল সিস্টেম প্লাস সারাউন্ডিংস এর টোটাল ডেল্টা এসটা পজিটিভ হবে, কারণ রিভার্সিবল প্রসেসটা ন্যাচারাল না, রিভার্সিবল প্রসেস হয় না, হয় কোনটা? ইরিভার্সিবল প্রসেস। যত নেচারে যা কিছু প্রসেস হয় সব ইরিভার্সিবল প্রসেস, তো ইরিভার্সিবল প্রসেসে সেই জন্য ব্যাপারটা পজিটিভ হবে। এই কথা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল, আমার কথা বুঝতে পেরেছিস কি বুঝিসনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি কি আবার বলবো? ক্যান আই রিপিট? হ্যাঁ স্যার। ইয়েস ক্যান স্যার। আই রিপিট? আমি কি রিপিট করব? বেসিক ব্যাপার বুঝতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে গেলে প্রবলেম হবে। দিস ইজ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? ওকে, আমি আবার বলছি, চল আমি বোর্ডে লিখে দেখাচ্ছি।
তুই চল, আমি তোর জন্য সবকিছু করতে রাজি আছি, কোনো অসুবিধা কিছু নেই, আমার কোনো কষ্টের ব্যাপার নেই। আমি তোকে যেটা বলছি, আমার কথাটা ভালো করে শোন, কালারটা চেঞ্জ করি, হোয়াইট করি। তো আমি তোকে যেটা বলছি, তুই সবসময় রিভার্সিবল প্রসেস বলতে কি বুঝবি না? রিভার্সিবল প্রসেস মানে সেখানে যদি হিটের এক্সচেঞ্জ হয় তাহলে ওর গায়েতেই যে সারাউন্ডিংস রয়েছে এইটাই হচ্ছে, এটা থেকে হিটটা এক্সচেঞ্জ হবে। কারণ যদি তুই অন্য জায়গার কথা ভাবিস তাহলে সেখানে টেম্পারেচারে চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচারে চেঞ্জ হয়ে গেলে সেখানে কিন্তু রিভার্সিবল প্রসেসে হবে না। হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার মানে ঝাট করে হিটটা চলে আসবে। কিন্তু রিভার্সিবল প্রসেস আমি তোকে পড়িয়েছি যে খুব পার্টে পার্টে অল্প অল্প করে স্টেপ ওয়াইজ এটা হতে থাকবে। তো সেটা সম্ভব তখনই যখন এখানেরও টেম্পারেচার T1, এখানেও টেম্পারেচার T1, তো এইখান থেকে এইখানে হিটটা ঢুকছে কিউ। তো আমরা সবসময় জানি যে ডেল্টা এস যদি তুই রিভার্সিবল, তো কি আছে, সিস্টেম আর সারাউন্ডিংসই রয়েছে না, তাকেই তো টোটাল অ্যাড করলে তবেই তো হবে। সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুটোই রয়েছে। তো এস এর ভ্যালু সবাই জানি যে ডেল্টা এস মানে কি, কিউ বাই টি, এটাই তো এস এর ফর্মুলা, কিউ বাই টি। তাহলে আমি সিস্টেম যা হবে সারাউন্ডিংস তার উল্টো হবে, সবসময় সিস্টেম থেকে হিট যাচ্ছে, সারাউন্ডিংস থেকে সিস্টেমের মধ্যে হিট আসছে। তাহলে ডেল্টা এস সিস্টেম, সিস্টেম কত, কিউ হিট অ্যাবজর্ব করেছে বাই ওর টেম্পারেচার T1। তাহলে এটা সারাউন্ডিংস কত, একদম সোজা ইজি চল, সারাউন্ডিংস কত না মাইনাস কিউ, ও ছেড়ে দিয়েছে, বাই T1। তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিং, সিস্টেমের কত কিউ বাই T1 মাইনাস কিউ বাই T1 ইকুয়ালস টু 0। তাহলে ডেল্টা এস টোটাল সিস্টেম আর সারাউন্ডিংস করলেই তো টোটাল হয়, টোটাল মানে ইউনিভার্স, টোটাল মানে ইউনিভার্স। তো ফর রিভার্সিবল ইকুয়ালস টু কি হবে, 0 হবে। কিন্তু এই একই জিনিস যদি ইরিভার্সিবল হয় তাহলে কিন্তু 0 হবে না। তুই দেখ এখানে যখন আছে তখন এর টেম্পারেচার T1, এবারে এই জায়গায় T2, একটু দূরে, ওর গায়ে ইন্টিমেট সারাউন্ডিংস নয়, এবার এখান থেকে এখানে হিটটা ঢুকছে, এটা যখন ঢুকবে ঢাকাস করে ঢুকে যাবে, কারণ হায়ার টেম্পারেচার লোয়ার টেম্পারেচার, দ্যাট ইজ ইরিভার্সিবল, সিস্টেমে ইরিভার্সিবল প্রসেসটাই হয়। তাহলে ডেল্টা এস ইরিভার্সিবল, সেখানেও ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, সিস্টেমের কি হবে আবার সেই ডেল্টা এস সিস্টেম কিউ বাই T1 আর ডেল্টা এস সারাউন্ডিংস মাইনাস কিউ বাই ওর টেম্পারেচার কত T2। তাহলে দেখ সিস্টেমের হচ্ছে কিউ বাই T1 মাইনাস কিউ বাই T2, তাহলে কিউ কমন নিয়ে নিলি, তাহলে T2 মাইনাস T1 বাই T1 T2। এখন এই ভ্যালুটা কিন্তু পজিটিভই হবে, কারণ T2 যদি বেশি না হয় তাহলে ইরিভার্সিবল প্রসেসে এক জায়গা থেকে ফাটাকছে হিট কেন সারাউন্ডিং থেকে সিস্টেমের মধ্যে চলে আসবে, এটা কিভাবে হবে, T2 ডেফিনেটলি গ্রেটার দ্যান T1। তো সেই জন্যে ইরিভার্সিবল প্রসেসে কিন্তু সব সময়তেই সিস্টেম প্লাস সারাউন্ডিংস মানে ইউনিভার্স, তার এন্ট্রপি চেঞ্জটা পজিটিভ হবে। সেই জন্যই বলা হয়েছে যে ইউনিভার্সের এন্ট্রপি গো অন ইনক্রিজিং। দেখ এই কথা কেন বলা হয়েছে, আমি তোকে বলেছি যে সব কথা আমি প্রমাণ করে দেবো, আমি কোনো কথা ফালতু বলবো না, প্লিজ আমার কথা ভালো করে তুই শোন, আমি তোকে সব কিছু জিনিস প্রমাণ করে দেবো। দেখ যে তুই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে আমি তোকে কি বলেছিলাম, তুই একবার ভালো করে, আমি ব্যাকে গিয়ে তোকে দেখাচ্ছি, দেখ মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই আমার সেখানে। দেখ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের একটা ল এর মধ্যে আমি বলেছি তোকে, দেখ এইখানটায় লেখা আছে, দেখ এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। কেন বলেছি এ কথা, আসলে ইউনিভার্সের যা প্রসেস হয় সব কিন্তু ইরিভার্সিবল, কারণ এভরি ন্যাচারাল প্রসেস সেটা কিন্তু ইরিভার্সিবল প্রসেস। তো ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপি কি হচ্ছে, ইনক্রিজ করছে, বাড়ছে। আমি তোকে এক্ষুনি দেখিয়েছি যে ডেল্টা এস ইরিভার্সিবল পজিটিভ, পজিটিভ মানে বাড়ছে। তো সেই জন্য এন্ট্রপি সবসময় বাড়বে, এটা থার্মোডাইনামিক্সের ল। শুধু তাই নয়, তুই থার্মোডাইনামিক্স দিয়ে সেটাকে প্রুভও করতে পারিস। খুব মজাদার কথা,
এবং এটা তুই কিন্তু, আমি তোকে যেসব বললাম তুই কিন্তু, এটাই দুঃখজনক কথা যে তুই কিন্তু ভুলে যাবি এসব কথা, তোর কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে যে এত কথা আমি তোকে বলছি না, এগুলো কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। কিন্তু তুই এই স্লাইড রাখবি, এখান থেকে তুই আইডিয়া করার চেষ্টা করবি যে আমি কি কি বলেছিলাম, প্লাস তো ভিডিওটা থাকবে আর কি, ভিডিও করা হচ্ছে, ভিডিওটা থাকবে। আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে, অনলাইন ক্লাসের অনেক অ্যাডভান্টেজ আছে, যে সেই অ্যাডভান্টেজগুলো আমরা নিশ্চয়ই ইউজ করব। তো আমি এখানে তোকে বললাম যে, কি বললাম না, এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস। তো তুই যতবার বুঝতে পারবি না, তুই তুই চালিয়ে একবার ভিডিওটা দেখে নিবি 2-5 মিনিট, তো তাহলে আরো একবার ক্লিয়ার হয়ে যাবে। আমি তোকে বারবার বলছি, এবং টোটাল জিনিসটাই কিন্তু আমি ভিডিও করে ওখানে পাঠিয়ে দিচ্ছি। এমনি নর্মাল ক্লাস হলে তো এগুলো করা যেত না, তো সেই জন্যে আমাদের অ্যাডভান্টেজ, আমরা টেকনোলজি ইউজ করে ব্যাপারটাকে করতে হয়। এনিওয়ে, তো দেখ, চল আমি তোকে আরো কিছু কথা বলি। যে এনট্রপি, তার মানে ইউনিভার্সের যে এনট্রপি, সেটা যদি দেখ, ডেল্টা এস রিভার্সিবল আর ডেল্টা এস ইরিভার্সিবল, সেটা যদি আমি ধরি যে রিভার্সিবল হচ্ছে ইরিভার্সিবলও হচ্ছে, যদি এটা ধরি রিভার্সিবল ইরিভার্সিবল দুটোই হচ্ছে টোটাল, তার মানে কি রিভার্সিবলটা তো জিরো হচ্ছে। যদি দুটো প্রসেসই যদি রান করে, ইরিভার্সিবল হলে তো গ্রেটার দ্যান জিরো হবে। এবারে তুই যদি ধরিস যে সিস্টেমে প্রসেস কিছু রিভার্সিবল কিছু ইরিভার্সিবল এরকম ভাবে হচ্ছে, তাও তাহলে জিরো রিভার্সিবলের জন্য জিরো, আর ইরিভার্সিবলের জন্য গ্রেটার দ্যান জিরো, তাহলে জিরো প্লাস গ্রেটার দ্যান জিরো মানে গ্রেটার দ্যান জিরো, মানে ইউনিভার্সে সেই এনট্রপি বাড়ছেই। কোনোভাবেই তুই থার্ড লকে, সেকেন্ড লকে তুই প্রুভ করতে পারবি না এনট্রপি এই কথাটা। কিন্তু এনট্রপি অফ ইউনিভার্স অলওয়েজ গোজ অন ইনক্রিজিং। দিস ইজ স্লট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তুই যখন, তোকে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল লিখতে বলবে, অনেকগুলো স্টেটমেন্ট দেখিয়েছি, তুই এইটাই লিখবি। এইটাই হচ্ছে মারাত্মক কথা, যে এনট্রপি ইউনিভার্সের বাড়ছে। এনট্রপি, অনেক স্টুডেন্ট দেখবি বলে এনট্রপির মধ্যে কি আছে, এনট্রপির মধ্যে কিচ্ছু নেই, এটা কিছু বোঝার ব্যাপার নেই, কেওটিকনেস র্যান্ডমনেস বেশি হলে, কিন্তু বোঝে না রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেসের জন্য যে সমস্ত চেঞ্জ হয়, যে আইডিয়া, এটা টপ ক্লাস আইডিয়া। মানে একটা স্টুডেন্ট, মানে 90% স্টুডেন্ট কিন্তু তুই তাদের থেকে কনসেপশনে এগিয়ে থাকবি যদি তুই এই জিনিসগুলো বুঝতে পারিস। কারণ বইগুলো এত বাজে করে লেখা, যে বই পড়ে তুই যদি উদ্ধার করতে পারিস যে কি বলতে চাইছে, তুই আমাকে ফোন করবি, প্লিজ তুই আমাকে ফোন করবি, যে বই পড়ে তুই ব্যাপারটাকে উদ্ধার করতে পেরেছিস, যে রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেসে কিভাবে এনট্রপি চেঞ্জ হচ্ছে সেটা বই তোকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছে। আমি ইনফ্যাক্ট বই পড়ে বুঝতে পারিনি, আমি অনেকগুলো বই পড়ে আমি যখন পড়াশোনা করেছিলাম, ডেফিনেটলি আমি তোকে বলবো যে আমি আমার থার্মোডাইনামিক্সের কথা বলতে পারি। আমরা যখন পড়েছিলাম, আমরা তখন থার্মোডাইনামিক্স কিন্তু এই 11-12-এ পড়িনি, 11-এ তো পড়িনি, 11-12-এ আমাদের সিলেবাসে ছিল না। আমরা কেমিস্ট্রি অনার্স যখন আমি পড়ি, আমি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছি, তখন থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা আমাদের ছিল। কেমিস্ট্রি অনার্স যখন পড়ি তখন ছিল। তো সেই কেমিস্ট্রি অনার্স পড়বার সময় তখন মানে আমি থার্মোডাইনামিক্স আমার কিছু মাথায় ঢুকছিল না। তো আমরা প্রেসিডেন্সি কলেজের ছেলেটা, আমরা কখনো টিউশন পড়তে যেতাম না। আমাদের একটা ক্যারেক্টারিস্টিক ছিল যে আমরা টিউশন পড়তে যেতাম না, কারণ আমাদের স্যাররা এত ভালো পড়াতেন যে আমরা কোনোভাবেই টিউশন পড়তে যেতাম না। আমরা হোস্টেলে থাকতাম, স্যাররা সবসময় কলেজের মধ্যে থাকতেন, যখনই দরকার স্যারের ঘরে আলাদা আলাদা রুম ছিল স্যারের কাছে গিয়ে বললেই সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতেন। আর আমরা ইনঅর্গানিক আমার স্পেশাল ছিল, তো আমরা ইনঅর্গানিক পড়তাম 6টা মাত্র স্টুডেন্ট। হ্যাঁ, তো অনেক ইন্টারভিউ দিয়ে 6 জন স্টুডেন্ট চান্স পেয়েছিল, তো 6টাই সিট। তো সেই জন্য খুব কেয়ারে রাখতেন স্যাররা, এই 6 জন স্টুডেন্টকে খুব কেয়ার করতেন। তো প্রেসিডেন্সি কলেজে এখন হয়তো 24-25টা সিট হয়েছে, কিন্তু আমরা যখন পড়তাম তখন 6টা সিট ছিল। তো সেই আমরা কেউই থার্মোডাইনামিক্স কিছু বুঝতে পারছি না। তো তখন আমাদের একজন স্যার, মানে আমাদের একজন থার্মোডাইনামিক্স যিনি পড়াতেন, তিনি আমাদেরকে স্টুডেন্টদেরকে বললেন যে দাঁড়াও, তোমাদেরকে আমি একজন স্যারের কাছে পাঠাচ্ছি যিনি থার্মোডাইনামিক্সের স্পেশালিস্ট। তো আমি ওনাকে ফোন করছি,
তোমরা যাও 1 মাসটা ওনার কাছে পড়ো, উনি থার্মোডাইনামিক্স শুধু পড়াবেন, ওনার সাথে কিছু টাকা পয়সা দিতে হবে না, ওনার সাথে আমার কন্ট্যাক্ট, তো আমার চাইতে উনি অনেক ভালো থার্মোডাইনামিক্স পড়াবেন, তো ওনার কাছে যাও। তো বলে একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন স্যার, সেই স্যারের বাড়িতে আমরা 1 মাস নয় প্রায় 3 মাসের মতো, 1 মাস কথা ছিল কিন্তু থার্মোডাইনামিক্স পড়তে এত সময় লাগলো। আর অনার্সে তো আরো অনেক বেশি ছিল, প্রচুর ছিল। ইনফ্যাক্ট আমাদের নিটের সিলেবাসেও বেশ বেশি রকমের ডাবল থার্মোডাইনামিক্স আছে, তো ছিল সেটা। আমরা ওরকম ভাবে ওই স্যারের কাছে গিয়ে আমরা পড়তে শুরু করলাম, শুধু থার্মোডাইনামিক্সই উনি পড়াবেন। তো থার্মোডাইনামিক্স স্পেশালিস্ট মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, একটা সাবজেক্ট কেমিস্ট্রি, তার মধ্যে একটা চ্যাপ্টারের স্পেশালিস্ট ওই স্যার। তো এত সুন্দরভাবে আমাদেরকে পড়িয়েছিলেন, ভাবাই যায় না। উনি বললেন যে আমি 30 বছর ধরে থার্মোডাইনামিক্স পড়াচ্ছি, শুধু এটাই পড়িয়ে যাচ্ছি 30 বছর ধরে থার্মোডাইনামিক্স। তো বেসিক আইডিয়াটা এত ডিফিকাল্ট, যে কনসেপশনটা এত ডিফিকাল্ট যে তুই যতবার পড়বি ততবার দেখবি নতুন করে শিখবি। তুই এখন সামান্য সামান্য শিখছিস, যা আমি বলছি তার কিছু পার্ট তুই হয়তো শিখছিস, কিন্তু এটা যখন পরে বড় হবি, আরো যখন পড়তে থাকবি তখন দেখবি যে ব্যাপারটা অন্যরকম লাগবে। তো আইসোথার্মাল প্রসেস, এখানে দেখ যে এন্ট্রপির কয়েকটা ফর্মুলা আমি এখানে দিয়েছি, সেই ফর্মুলা আমি তোকে বলছি, তুই এই রিভার্সিবল এক্সপ্যানশনের ফর্মুলাটা তুই এটাই পড়বি। এখানে আমি যে টেবিলটা বানিয়েছিলাম সেটা নিটের জন্য, সেই জন্য ইরিভার্সিবল এক্সপ্যানশন বা ইনফাইনাইট এগুলো তোর দরকার পড়বে না। এইগুলো তোর দরকার পড়বে না, কারণ এই অংশটা, এই পার্টটা সিলেবাসে নেই। তুই এই অংশটা তুই সিস্টেমের এইটা তুই পড়বি, এই অংশটা আমি তোকে বলে দিচ্ছি এটা কিভাবে এসছে, আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি কিভাবে এসছে, তুই আমার কথাটা শোন। সেটা হচ্ছে, তুই চলে যা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে তুই কি পড়েছিলিস, এখন তোর মনে পড়বে না কিন্তু আমি তোকে মনে করাচ্ছি। সেটা হচ্ছে তুই পড়েছিলিস ডেল্টা ই ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, মানে ইন্টারনাল এনার্জি এটা তখন ছিল কিউ প্লাস ডাব্লিউ। কিন্তু আইসোথার্মাল চেঞ্জ মানে কি, এটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট। টেম্পারেচারটা কনস্ট্যান্ট হলে কি হয় না, ডেল্টা ইটা 0 হয়, মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা 0 হয়ে যায়। তখন কিউ ইকুয়ালস টু কি হয়, মাইনাস ডাব্লিউ, মানে কিউ ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস ডাব্লিউ। এটা এবারে দেখ যে এস ডেল্টা এস ইকুয়ালস টু কি না, কিউ বাই টি। এবারে এটা যদি রিভার্সিবল ধরিস, কিউ রিভার্সিবল হতে পারে, ইরিভার্সিবল হতে পারে, যাকে রিভার্সিবল যদি তুই ধরিস তাহলে সেটা কি হবে না, রিভার্সিবল যদি তুই ধরিস তাহলে ডাব্লিউ এটা রিভার্সিবল বাই টি, মানে T1 এটা লেখার দরকার নেই, তুই টি লেখ, হ্যাঁ টি লেখ। আচ্ছা, রিভার্সিবল কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। আচ্ছা, এবারে হচ্ছে রিভার্সিবল ফর্মে যে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন পড়েছিলিস, সেই এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে তার মাইনাস, ওয়ার্ক ডানের মধ্যে একটা মাইনাস রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2.303 nRT log V2 বাই V1। এই জিনিসটা আমি পড়িয়েছিলাম, তোর মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে যে আইসোথার্মাল প্রসেসে ডাব্লিউ রিভার্সিবল এরকম একটা ফর্মুলা ছিল, এটা দিয়ে অঙ্ক করেছি, 2.303 nRT log V2 বাই V1। এটা পড়েছিলাম, বা P1 বাই P2, V2 জায়গায় V1 এর জায়গায় P1 বাই P2, এটা দেখবি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে পড়িয়েছিলাম। এবারে এইখানে দেখ যে এই টিটা শুধু কেটে গেছে, 2.303 nR log V2 বাই V1, এখানে শুধু টিটা দিয়ে ডিভাইড আছে, এই টিটা দিয়ে ডিভাইড আছে, টিটা শুধু কেটে গেছে। বা প্রেসার P1 P2 দিয়েও তুই করতে পারিস। এটা হচ্ছে সিস্টেমের এই এনট্রপি এক্সপ্যানশনের জন্য এরকম একটা ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক হয়, সেই জন্য আমি তোকে এটা দেখালাম। আর একটা তোকে দেখাচ্ছি, এটা এখানে ভুল হয়েছে, এটা সারাউন্ডিংস হবে লিখতে গিয়ে, না
এটা সারাউন্ডিংস হবে। ঠিক একই রকমের সিস্টেমে যা হয় এনট্রপি, তার সারাউন্ডিংসে তার উল্টো হয়। কারণ কি না, সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে কিন্তু জাস্ট একটা কিউ ওখানে দিলে, এটা যদি সিস্টেম হয়, এটা যদি সারাউন্ডিংস হয়, তাহলে এখান থেকে এখানে হিট এলে তাহলে এর ক্ষেত্রে প্লাস কিউ হয় আর এর ক্ষেত্রে মাইনাস কিউ হয়। সেই জন্য সিস্টেমে যা হবে, এখানে দেখবি আগের ফর্মুলায় মাইনাস নেই, প্লাস আছে, তো এখানে মাইনাস করা রয়েছে। তো সিস্টেম আর সারাউন্ডিংসে সেই জন্য এনট্রপি টোটাল করলে কিন্তু রিভার্সিবল প্রসেসে জিরো হয়ে যায়। রিভার্সিবল, এটা রিভার্সিবলের ফর্মুলা ইউজ করা হয়েছে, রিভার্সিবল প্রসেসে জিরো হয়। ইরিভার্সিবল প্রসেসে জিরো হয় না, পজিটিভ হয়, কিন্তু রিভার্সিবল প্রসেসে জিরো হয়। এইটা আমি তোকে বললাম। তো আইসোথার্মালের এই ফর্মুলাটা একটা দুটো অঙ্কে দরকার লাগে, সেটার কথা আমি তোকে বলছি। আমাদের না সময়টা খুবই আর কি চলে যায় আর কি, অনেক জিনিস বোঝাতে গিয়ে। তো এনট্রপি চেঞ্জ ডিউরিং ফেজ ট্রানজিশন, কথাটা বোঝার চেষ্টা কর। এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেজ ট্রানজিশন মানে কি? মানে হচ্ছে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, এরকম ধরনের যখন হয় তখন এনট্রপিটার কেমন চেঞ্জ হয় সেটা। ধর এনট্রপি অফ ফিউশন, ফিউশন মানে কি? ফিউশন মানে হচ্ছে যে তুই সলিড থেকে তুই লিকুইড বানাচ্ছিস। তো তুই 1 মোল সলিড নিবি, তার থেকে তুই লিকুইড বানাবি। তো মেল্টিং টেম্পারেচারে এখানটায়, এখানে টি এম দিয়ে দিলাম, এখানটা ভুল হয়েছে, টি এম দিয়ে দিলাম। তো এটা হবে ডেল্টা এইচ, কতটা হিট লিবারেট করছে বা অ্যাবজর্ব হচ্ছে, ডিভাইডেড বাই মেল্টিং টেম্পারেচার। এই ফর্মুলা তুই মনে রাখবি, কারণ সবসময় এনট্রপি অফ ফিউশন এই ভ্যালুটা কিন্তু সবসময় কি হবে না, অলওয়েজ পজিটিভ হবে। কারণ কারণ সলিড থেকে যখন লিকুইডে যাবি তখন সবসময় কি হবে, এনট্রপি ইনক্রিজ করবে, মাস্ট ইনক্রিজ করবেই করবে। কারণ সলিড ছিল অর্গানাইজড, লিকুইড তো তার মানে র্যান্ডমনেসটা বেড়ে গেছে। এটাকে বলে এনট্রপি অফ ফিউশন। এরকম এনট্রপি অফ ভেপোরাইজেশনও আছে একই রকমের। এনট্রপি 1 মোল অফ লিকুইড থেকে তুই গ্যাস তৈরি করছিস, ভেপার তৈরি করছিস, সেটাতে কি হবে না, ডেল্টা এস ভেপার, ডেল্টা এইচ ভেপার বাই বয়লিং পয়েন্ট। ওটা যেরকম মেল্টিং পয়েন্ট ছিল, এটা বয়লিং পয়েন্ট। এখানেও কিন্তু ডেল্টা এস ভেপার ডেল্টা এস লিকুইডের চাইতে বেশি, ভেপার মাইনাস লিকুইড নিশ্চয়ই জিরো চাইতে বেশি হবে, মানে ডেল্টা এস ভেপারটা হবে পজিটিভ, মানে এনট্রপি বাড়বে। তো লিকুইড থেকে ভেপার যখন হচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার, লিকুইড থেকে তুমি ভেপার বানাচ্ছ। তো লিকুইড থেকে যদি তুমি ভেপার বানাও তাহলে সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এনট্রপি ইনক্রিজ করতে থাকবে, এনট্রপি বাড়বে লিকুইড থেকে যদি ভেপার করো। কারণ লিকুইড সেটা লিকুইড স্টেটে আছে, ভেপার সেটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, তো অনেক বেশি আর কি সেখানে র্যান্ডমনেসটা অ্যাপিয়ার করছে। তো এনট্রপি অফ ভেপোরাইজেশন। এবারে এনট্রপি অফ সাবলিমেশন। সাবলিমেশন মানে হচ্ছে কি না, ডাইরেক্ট কনভার্সন অফ সলিড ইনটু ইটস ভেপার। 1 মোল এখানে লিখিনি, যাকে 1 মোল এটা ভেপার থেকে সলিড, সাব বাই সাবলিমেশন টেম্পারেচার, টি সাব। একটা টেম্পারেচারে তো সাবলিমেশন হয়, সেই সাবলিমেশন টেম্পারেচার। তো এগুলোকে সবই একটা টেবিলের মধ্যে দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে সেই টেবিল, যে টেবিলটাতে প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালোট্রপিক চেঞ্জ। অ্যালোট্রপিক চেঞ্জ মানে কি, তুমি হয়তো ডায়মন্ড থেকে গ্রাফাইট করছো বা গ্রাফাইট থেকে ডায়মন্ড করছো, এরকম ধরনের করছো, সেখানেও কিন্তু ডেল্টা জি ডেল্টা, শুধু এইটা তুই দেখবি এখন, ডেল্টা এইচ এই দুটো দেখবি, সিস্টেম আর সারাউন্ডিংসের এই দুটো দেখবি। এখানটা সারাউন্ডিংস এটা মাইনাস বসবে, হ্যাঁ এই মাইনাসটা কিন্তু পড়েনি। সিস্টেম সারাউন্ডিংসে সবসময় একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে, একটা প্লাস হলে মাইনাস হবে। সিস্টেমের এনট্রপি চেঞ্জ আর সারাউন্ডিংসের এনট্রপি চেঞ্জ, একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে, সিম্পল ব্যাপার। দেখবি এখানে এখানে সব প্লাস থাকবে, সিস্টেমে সব প্লাস থাকবে, সেটা সারাউন্ডিংসে মাইনাস হবে। কোথাও যদি মাইনাস না পড়ে গিয়ে থাকে তাহলে ওই যে ফর্মুলাগুলো বললাম সেই ফর্মুলাগুলো এখানে একসাথে করে দেওয়া রয়েছে। এটা খুব দরকারি, এটা 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 দিয়ে অবশ্যই অঙ্ক আসে, এটা খুব দরকারি। আমি সব এক জায়গায় করে দিই, যতখানি সুবিধা হয়
সুবিধা আমি করে দিয়েছি, আমি তোকে পিডিএফ পাঠিয়ে দেবো, তুই দেখবি, অসুবিধা কিছু নেই। এগুলো তো নোটস আকারে থেকে যাবে, তুই এগুলো যত্ন করে রেখে দিবি, দেখবি যে তোর নিটের পরীক্ষা বল, সব পরীক্ষা সব জায়গাতেই কাজে লাগবে। খুব সহজে তাড়াতাড়ি করে পরীক্ষার আগে দেখে চলে যেতে পারবি, বইতে এখানে ওখানে ফর্মুলা দেওয়া থাকে। তো আমি নিজে যখন পড়াশোনা করেছি তখন আমি সব অর্গানাইজ করে নিতাম, যাতে পরীক্ষার আগের দিন কোনো ঝঞ্ঝট না হয়, কোনো প্রবলেম না হয়, কারণ এইসব কাজকর্মগুলো করতে হয়। আমি তোকে বলেছি, যারা নিটের ক্লাসে আছিস তাদেরকে আমরা একটা ক্লাস নিয়ে আমি বলেছি যে কতখানি নিজেকে হার্ড ওয়ার্কিং হতে হবে, কতখানি নিজেকে জান প্রাণ লড়িয়ে দিতে হবে, প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মিনিট কিন্তু যত্ন করে খরচ করবি, কারণ এই সময় তোর আর আসবে না। যখনই তুই ভাববি যে তোর টাইমটা চলে যাচ্ছে, এইভাবে ফিল করতে থাকতে হবে, কারণ পড়াশোনা করার সময় শুধু পড়াশোনার কথাই ভাবা উচিত। এভাবেই লাইফটা আমাদের রেডি করা উচিত, কারণ আজকের কষ্টটা কিন্তু আগামী দিনে কিন্তু অনেক বড় হয়ে দেখা দেবে। আর আজকে যদি তুই আনন্দ করিস, যদি এসব না করিস, তাহলে কিন্তু অনেকই সমস্যা হতে থাকবে। কারণ সময়টা যাই হোক না কেন, স্কুল হচ্ছে না, এইসব হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না বা পরীক্ষা হচ্ছে না, এসব হচ্ছে না, কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান কিন্তু তুই যে এই টাইমটাতে যারা যারা পড়াশোনা করা তারা করছে, কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে, তারা কিন্তু ভিতরে ভিতরে রেডি হচ্ছে। পরীক্ষা একদিন, যেরকম নিটের পরীক্ষা একদিন ডিক্লেয়ার করে দিল যে হবে, হবে, হলো, সবাই পরীক্ষা দিল, চান্স যে পেলো পেলো, পেলো না পেলো না। তো সেই জন্য এসব জিনিস কারোর জন্য বসে থাকবে না, যেই করোনা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, 2 বছর পরীক্ষা নেওয়া হবে না, তোমরা যে যা খুশি করো, লাফালাফি করো, এসব হবে না, এসব হতেই পারে না। ন্যাচারালি তোকে খাটতে হবে, আশেপাশে যাই হোক যায় না কেন, কোনো কিছু যেন ডিস্ট্রাক্ট তোকে না করতে পারে, কোনো কিছু অবস্ট্রাকশন তোর মধ্যে ক্রিয়েট না করতে পারে, এটা কিন্তু সবসময় ভাববি। কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে সবসময় আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো নিউমেরিক্যাল প্রবলেমসে, যে রিয়াক্ট্যান্টের প্রোডাক্টে যত মোল আছে সেগুলোকে অ্যাড করতে হবে, এবং তার যে মোলার এন্ট্রপির ভ্যালুটা দেওয়া থাকবে সেগুলোকে অ্যাড করতে হবে, আর রিয়াক্ট্যান্ট এই দুটোকে মাইনাস করলেই কিন্তু ভ্যালুগুলো পেয়ে যাবে। এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি, মানে 1 মোলের জন্য তার এন্ট্রপি কত সেটা দেওয়া থাকবে। আমি এখানে অনেক ভ্যালু দিয়েছি, এটা তো আগেই বলেছি, সবসময় কতখানি হিট অ্যাবজর্ব বা রেডিয়েটেড সেটাই কিন্তু এনথালপি, মানে কিউ যেটা অ্যাবজর্ব বা রেডিয়েশন সেটাই হচ্ছে এনথালপি। আমি আগে অনেকবার ইউজ করেছি এই ফর্মুলাটা। তো মোলার এনথালপির ভ্যালু এখানে মুখস্থ করার জন্য নয়, আমি বলছি যে ভ্যালুগুলো দেয়া থাকে, এই ভ্যালুগুলো 298.15 কেলভিন, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট। তো এতে অনেক ভ্যালু, নাইট্রোজেন, অক্সিজেন, সকলে ভ্যালু দেয়া থাকে। পরীক্ষার সময় দেখবি এই ভ্যালুগুলো তোর কাছে দেয়া থাকবে। তো আমি সেই ভ্যালুগুলো বই থেকেই একটা টেবিল ইউজ করে দিয়েছি, লিকুইড, সলিড, কোনগুলো মোটামুটি দেয়া থাকে আর কি, আমি দেখেছি যে এদের ভ্যালু ট্যালুগুলো দেওয়া থাকে। তো আমি এ নিয়ে তোকে কোশ্চেনে বলবো, কিছু কিছু জিনিস দেখতে পাবি খুবই কম কম ভ্যালু আর কি, ডায়মন্ডের বা 5.7, এই সবগুলো জিনিসগুলো কিন্তু বলার দরকার রয়েছে যে কেন কেন এরকম হয়, সেগুলো আরো কিছু থিওরি রয়েছে, আরো কিছু কনসেপ্ট রয়েছে, তো তার উপর বেস করে এগুলো বলা যায়। আমি তোকে ভ্যালু দেখিয়ে রাখলাম আপাতত, সময় মতো আমি ঠিকই বলবো, কারণ এদের ডায়মন্ড বা গ্রাফাইটে এদের আলাদা করে কেমিস্ট্রি রয়েছে, গ্রুপ 14 রয়েছে, সেখানে কিন্তু আমরা অবশ্যই ডিসকাস করব। তো এখানে কিন্তু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, আমার কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শেষ হয়নি, সেখানে কিন্তু আমাদের আসে, এবং একটা গুরুত্বপূর্ণ পোর্শনই বাকি রয়েছে, যেটার জন্য একটু সময় লাগবে, পরের দিনকার অল্প একটু সময় লাগবে, কারণ সেটা একটু টাফ জায়গা। আমি আজকে একটু বলে দিচ্ছি, পরের দিনকার আবার একটু বলে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব, এবং আমরা স্টেটস অফ ম্যাটার বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। স্টেটস অফ ম্যাটার, দেখবি যে 11-এর দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে, বেসিক কনসেপ্ট আমরা পড়িয়েছি, অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি, পিরিয়ড টেবিল পড়িয়েছি, রেডক্স রিয়াকশন আমরা পড়িয়েছি, থার্মোডাইনামিক্স এই পড়ালাম, তারপরে দেখতে পাবি যে কেমিক্যাল বন্ড আমি পড়িয়েছিলাম। কেমিক্যাল বন্ড হয়তো আবার রিপিট করার দরকার আছে, কিন্তু যারা ছিলিস তখন ছিলিস, আমি কিন্তু কেমিক্যাল বন্ডটা পুরো এন্টার সিলেবাস কেমিক্যাল বন্ডে পড়িয়েছিলাম। জানি না তোদের এখন পর্যন্ত, আচ্ছা কেমিক্যাল বন্ড পড়িয়েছিলাম, এটা কি তোদের মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হোপফুলি।
তো কেমিক্যাল বন্ড অনেকদিন আগে পড়িয়েছিলাম, কিন্তু অনেক দিন ধরে পড়িয়েছিলাম, মনে করে দেখবি তুই। আর এখন মানে কেউ আর বলতে পারবে না যে পড়িয়েছে। আগে কি হতো, আগে আমরা বোর্ডে লিখে পড়াতাম, এইসব পড়াতাম, তো আগে অনেকেই বলে দিত যে না স্যার ওটা তো পড়ানো হয়নি এরকম। কিন্তু এখন তো সব পিডিএফ পাঠানো হয়েছে, এখন সব ইনফরমেশন পাঠানো হয়েছে তোর কাছে, তো ন্যাচারালি আমরা পড়িয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আরো রিভিশন দেওয়ার দরকার আছে, আরো পড়াবার দরকার আছে, নিশ্চয়ই আমরা পড়াবো। কিন্তু স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা হয়নি। রেডক্স আমরা চ্যাপ্টার পড়িয়েছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়িয়েছি। তো দেখবি ফিজিক্যালের দিকে চ্যাপ্টার বাকি আছে, মানে আমাদের এই স্টেটস অফ ম্যাটার বাকি রয়েছে পড়াতে, আর আয়নিক ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে সেটা বাকি রয়েছে। এই দুটো চ্যাপ্টার বাকি রয়েছে। আর যদি তুই মনে থাকে, মানে আরো আগের কথা যদি মনে থাকে, তাহলে দেবাদিতার তো নিশ্চয়ই মনে থাকার কথা, তো প্রথম থেকেই পড়ছে। দেখবি ইউপ্যাক নোমেনক্লেচার, সেটা আমি পড়িয়েও ছিলাম, পরীক্ষাও নিয়েছিলাম। ইউপ্যাক এটাও মনে আছে, সেটাও পড়িয়েছিলাম, আমি পরীক্ষাও নিয়েছিলাম। তো আবার এস ব্লক, তার মধ্যে অ্যালকালি মেটালের কেমিস্ট্রি আমি পড়িয়েছিলাম। এটা কিছু দিন আগেই পড়িয়েছি, কিছুদিন আগেও পড়িয়েছি, সেটা বেশি দিন আগে এরকম পড়িয়েছি এরকম নয়, এস ব্লকে পড়িয়েছি। তার মানে আমাদের সিলেবাসটা আমরা অনেকটা এগিয়ে নিয়ে গেছি, কিন্তু আমাদের সিলেবাসটা শেষ করে এবং ডিটেলে আমি পড়িয়েছি। দেখবি এক একটা চ্যাপ্টার আমি অনেক দিন ধরে পড়িয়েছি, সপ্তাহে 2 দিন ধরে ক্লাস হয়, তো সেই জন্যে। এমনি নর্মালি অফলাইনে যখন ক্লাস হতো তখন সপ্তাহে 1 দিন করে ক্লাস হতো, একটা দিনই ক্লাস হতো। তো সেই জন্য একটা দিনের চাইতে 2 দিনে কিন্তু অনেক বেশি পড়া হয়, প্রায় ডাবলের মতোই পড়া হয়ে যাচ্ছে আর কি। সেই জন্যে ভালোই ব্যাপারটা, একদিক থেকে ভালো, অনেকে সময় নষ্ট কম হচ্ছে। কারণ এমনি সময় যদি আমি 2 দিন করে ডাকতাম, তাহলে প্রত্যেকদিন আমার বাড়িতে আসা, আর তার উপরে প্রত্যেকটা সাবজেক্টে যদি তুই এরকম ভাবে যেতে থাকিস 2 দিন করে, তাহলে তোর কত টাইম চলে যাবে নিজেদের। কিন্তু বাড়িতে বসে রাত্রিবেলা 9টার সময় কে আর টিউশন পড়তে যায়, 9টার সময়, 8:30 9টার সময় নিশ্চয়ই টিউশন পড়তে যায় না, এই সময় টিউশন পড়ে বাড়িতে ফেরে। তো ন্যাচারালি অফ টাইম আর কি, সেই হিসাবে কাজে লাগছে। তো সেটাও একটা ভালো ব্যাপার এটা হচ্ছে। দেখা যাক কতদিন আর এসব চলতে থাকবে, না তো চলতে থাকবে, তো সেসব ভেবেচিন্তে কাজ করতে হবে। এখনো পর্যন্ত তো মানে অনলাইন চলছে, সেরকম হোক, তারপরে দেখা যাবে। তো আমরা সিলেবাস শেষ করে দেবো, টাইমের মধ্যেই শেষ করে দেবো। আমাদের মার্চে যদি পরীক্ষাও হয়, তাহলে তার আগে আমরা সিলেবাস শেষ করে দেবো, কারণ আমাদের অনেক টাফ জায়গা কমপ্লিট হয়ে গেছে। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স একটু আমি তোকে এই প্রসঙ্গে বলে দিতে চাইছি, যেহেতু এটা এন্ট্রপি রিলেটেড। তো এন্ট্রপি অফ এ পারফেক্ট ক্রিস্টাল of all pure elements or compound is 0 at absolute temperature. এন্ট্রপি কার 0? দেখ, সলিডের এন্ট্রপি কিন্তু 0 নয়, সলিডের কিছু এন্ট্রপি রয়েছে, কারণ তার মলিকিউলস গুলো কিন্তু রোটেশনাল, ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল এইসব আছে, ভাইব্রেশন এইসব হয়। তো তাই যদি হয়, তাহলে সলিডের এন্ট্রপি রয়েছে। তাহলে 0 কখন না, 0 বলছে যে অ্যাবসলিউট 0 টেম্পারেচারে যে এন্ট্রপি, সেটাই হবে 0। অ্যাবসলিউট 0 মানে কি, মানে হচ্ছে -273.15 কেলভিন। এই টেম্পারেচারটা হচ্ছে কি অ্যাবসলিউট 0 টেম্পারেচার, এবং এই টেম্পারেচারে সকলের কি না তার এন্ট্রপি কিন্তু 0 হয়ে যাবে। এটাই থার্মোডাইনামিক্সের থার্ড ল। থার্মোডাইনামিক, তার মানে এন্ট্রপি ব্যাপারটা কত ইম্পর্টেন্ট দেখ, যে সেকেন্ড ল এর মধ্যেও ঢুকেছে এবং থার্ড ল এর মধ্যেও ঢুকেছে। এখন স্যার হ্যাঁ স্যার বলছিলাম কেলভিন স্কেলে কি নেগেটিভ হয়? বুঝতে পারছি না কি স্যার কেলভিন স্কেলে আপনারা লিখেছেন না -273.15 কেলভিন, ওটা স্যার ডিগ্রি সেন্টিগ্রেড হবে? হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস, সরি ওটা লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। হ্যাঁ, মানে 0 কেলভিন, তো -273.15 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটায় অ্যাবসলিউট 0 টেম্পারেচার। এটাতে পারফেক্ট ক্রিস্টাল, মানে পারফেক্ট ক্রিস্টাল মানে তার কোনো অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো, তুই পরে আমরা 12-এ পড়াবো সলিড স্টেট কেমিস্ট্রিতে, মানে তার কোনো ডিসঅর্ডারনেস নেই, মানে ওর মধ্যে কোনো মলিকিউলস গুলো এদিক ওদিক চেঞ্জ হওয়া বা ডিসলোকেশন ইত্যাদি এইসব থাকবে না। তো thus the absolute value of entropy, unlike the absolute value of enthalpy,
for any pure substance can be calculate any given temperature in standard state and the standard absolute entropy delta S 0 delta S of product minus delta S of reactor. এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, যে ডেল্টা এস জিরো মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে এরকম ভাবে বের করা যায়, এবং অ্যাবসলিউট জিরোতে বা -273.15 ডিগ্রি সেলসিয়াসে তার এন্ট্রপি জিরো হয়। এটা নিয়ে ডিটেলে যাওয়ার আমাদের জায়গা নেই, কারণ থার্ড লটা আমাদের সিলেবাসেই নেই। এটা নিটের সিলেবাস আছে, কিন্তু থার্ড ল তো আমাদের এখানে সিলেবাসে নেই। যাকে আমি যে বিষয়টা ছিলাম সেটা চলে আসছি, এটা এন্ট্রপির প্রসঙ্গ বলে আমি এটা বলে দিলাম। আমি তোকে যে বিষয়টা বলবো সেটা পরের দিন কারো যাবো, এটা হচ্ছে গিবস ফ্রি। এবারে কথাটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট লাস্ট, এটা থার্মোডাইনামিক টার্ম, যে গিবস ফ্রি এনার্জি। ব্যাপারটা কি, বিষয়টা কি, দেখ যে আমরা ব্যাপারটা এরকম বলছি যে একটা রিয়াকশন যখন হয়, একটা যখন প্রসেস চলে, তার মধ্যে আমি তোকে অলরেডি বলেছি যে কি না, এনার্জি সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। বারবার বলছি, অ্যাভেলেবল আর আনঅ্যাভেলেবল। তো আনঅ্যাভেলেবলটা হচ্ছে কি না এনট্রপি, তাহলে অ্যাভেলেবলটা এইটাই হচ্ছে কি গিভস ফ্রি এনার্জি, যেটা ক্যান বি কনভার্টেড টু ওয়ার্ক, যেটা ওয়ার্কে কনভার্ট করা যায়। দেখ এনার্জি সবটাই ওয়ার্কে কনভার্ট করা যায় না, তার কিছু পার্ট ওয়ার্কে কনভার্ট করা যায়। আমি তোকে যদি থার্মোডাইনামিক্সের হিসাব বলি, আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য সিলেবাসে কার্নট সাইকেল, কার্নট ইঞ্জিন এইসব রয়েছে, তো সেখানে বের করা হয়, হিসাবটা আছে সেখানে বের করা হয়। তো আমি তোকে বলছি যে টোটাল এনার্জি যেটা, তার 10 to 15% ওয়ার্কে কনভার্টেড হয়, বাকি 85% থেকে 90% এনার্জি কিন্তু লস্ট হয়। এনার্জি তো লস্ট হয় না কখনো, সেটা এনট্রপিতে কনভার্টেড হয়। এনার্জি লস্ট বলে তো কোনো ব্যাপার নেই, এনট্রপিতে কনভার্টেড হয়। তো বিষয়টা তার মানে ভেবে দেখ যে যা তুই এনার্জি দিবি, সেই এনার্জিটার কিছু অল্প পার্ট ওয়ার্কে কনভার্টেড হতে পারবে। যে পার্টটা ওয়ার্কে কনভার্টেড হয় সেই পার্টটার নামই হচ্ছে কি গিভস ফ্রি এনার্জি, যেটাই আমাদের কাছে একটা থার্মোডাইনামিক প্যারামিটার। তো আমি যেটা এখানে ডেফিনেশন আছে, এটা বুকিশ ডেফিনেশন, এটা বইয়ের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে বলছি যে সিস্টেম প্যারামিটার দ্যাট প্রেডিক্ট the spontaneity of a chemical reaction was introduced by Gibbs so that the entropy calculation for the surroundings need not be carried out for spontaneously. দেখ আমি তোকে একটা জিনিস বলি, তুই বিষয়টা জটিল করে ফেলবি না। আমি তোকে ব্যাপারটা বলছি, আমি তোকে জিনিসটা বোঝাতে চাইছি, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর আমি তোকে কি বললাম, এনার্জিটা সেটা হচ্ছে অ্যাভেলেবল আর আনঅ্যাভেলেবল। আচ্ছা, এবারে অ্যাভেলেবলটা হচ্ছে জি, আর আনঅ্যাভেলেবলটা হচ্ছে কি এস, এনট্রপি। এখন দেখ তুই যদি এইটা যদি বের করতে চাস, তাহলে টোটাল এনার্জি থেকে তোকে এই আনঅ্যাভেলেবল এটা মাইনাস করতে হবে। জি ইকুয়ালস টু কি না ই মাইনাস এস করতে হবে, এটা করতে হবে। তো এসটা কি করে বের করবি না সিস্টেম প্লাস সারাউন্ডিংস, সিস্টেমের এনট্রপি আর সারাউন্ডিংস এনট্রপি। এবারে মজাদার ব্যাপার হচ্ছে, বোঝার চেষ্টা কর, ধর এটা সিস্টেম, এখানে যে মলিকিউলগুলো রয়েছে যার সম্পর্কে তুই জানিস তার এনট্রপি কি হবে না হবে তুই চাইলে বের করতে পারিস,
কিন্তু সারাউন্ডিংস এর সম্পর্কে তোর কাছে কোনো নলেজ নেই, সারাউন্ডিং সম্পর্কে তুই জানিসই না, তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিংসটা একটা পার্টিকুলার কন্ডিশনে তুই বের করবি কি করে? সারাউন্ডিংসটা সম্পর্কে তুই জানিসই না, তাহলে সারাউন্ডিংসটার এনট্রপিটা কত, টোটাল এনট্রপিটা বাড়ছে কি কমছে সেটা ব্যাপারটা আলাদা, সেটা তো ইউনিভার্সে টোটাল এনট্রপি বাড়ছে বা কিন্তু ভ্যালু যদি বলতে হয় তাহলে সেটা তুই কি করে বলবি? বলতে পারবি না। তো এস এর নলেজটা তুই সারাউন্ডিংস এরটা পাবি না। দেখ, ইন্ট্রোডিউস গিভ সো দ্যাট দ্য এনট্রপি ক্যালকুলেশন ফর সারাউন্ডিংস নিড নট বি ক্যারিড আউট, মানে এই প্রবলেমটা কে ওভারকাম করার জন্য কিন্তু গিভস ফ্রি এনার্জিটা এসছে। গিভস ফ্রি এনার্জিতে কিন্তু কি না, সেখানে দেখ এনট্রপি ক্যালকুলেশন যদি আমি করি তাহলে কিন্তু সারাউন্ডিংস এর দরকার পড়বে না। এনট্রপি ক্যালকুলেশন করব অথচ সারাউন্ডিংস এর দরকার পড়বে না। এইভাবে কিন্তু গিভস ফ্রি এনার্জিটাকে এমন একটা কোয়ান্টিটি দেওয়া হলো যেটা গিভস ফ্রি। আমি তোকে ব্যাপারটা আর একবার বলছি, আমার কথাটা তুই শোন। ব্যাপারটা হচ্ছে যে ইউনিভার্সের এনট্রপি মানে সিস্টেমের এনট্রপি প্লাস সারাউন্ডিংস এর এনট্রপি। এটা তো সব সময় স্বীকার করবি যে সিস্টেম আর সারাউন্ডিংস ছাড়া আছে কি পৃথিবীতে? ওটাই আছে। এখন সারাউন্ডিংস এর এনট্রপি কি হয় না, সিস্টেমের যা হয় তার উল্টো হয়, রিভার্স হয়। তাহলে কিউ সিস্টেম বাই টি, কারণ এনট্রপি মানে কি না কিউ বাই টি। তুই যদি ক্যাপিটাল টি লিখিস, ক্যাপিটাল কিউ লিখিস তাহলে লিখতে পারিস। তো এটা যদি সিস্টেমের হয় তাহলে এটা যদি তুই সারাউন্ডিংস এর যদি বের করতে চাস তাহলে সারাউন্ডিংস এর কি হবে না, সিস্টেমের আগে এটা যদি সিস্টেমের হয় তাহলে ডেল্টা এস সারাউন্ডিংস কি হবে মাইনাস কিউ বাই টি, এটা হচ্ছে সিস্টেমের। তাহলে এটা এখন কিউ যেটা হিট অ্যাবজর্ব বা সেটা হিট ছেড়ে দেয়া, সেটাকেই বলে কি ডেল্টা এইচ অফ সিস্টেম বাই টি। এবারে তুই এটা চিন্তা করে দেখ, এই ইকুয়েশনটাকে তুই টি দিয়ে মাল্টিপ্লাই কর, দেখ টি ডেল্টা এস ইউনিভার্স ইকুয়ালস টু টি ডেল্টা এস সিস্টেম প্লাস টি ডেল্টা এস সারাউন্ডিংস। তাহলে টি ইউনিভার্স টি ডেল্টা এস ইউনিভার্স ইকুয়ালস টু টি ডেল্টা এস সিস্টেম আর টি ডেল্টা এস সারাউন্ডিংস মানে কি, টি ডেল্টা এস সারাউন্ডিংস মানে কি, মানে হচ্ছে মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই ওটা টিটা কেটে যাবে, টি ইন্টু টি, তার মানে টি বাদ হয়ে গেল, তাহলে ডেল্টা এইচ সিস্টেম এইটা বসিয়ে দেওয়া হলো। তার মানে কি, দেখ তুই ইউনিভার্সের এনট্রপি তুই বের করছিস কিন্তু সারাউন্ডিংস এর কিছু দরকার পড়ছে না, সিস্টেমের টি ডেল্টা এস আর সিস্টেমের ডেল্টা এইচ এটা জানলেই হয়ে যাচ্ছে। সবসময় একটা জিনিস সারাউন্ডিংস এর তোর কিছু বের করতে লাগবে না, এমন ভাবে ডেল্টা জিটাকে দেয়া হবে যে তোর সারাউন্ডিংস এর কোনো কিছু দরকার পড়বে না, সিস্টেমের দিয়েই তোর সব হয়ে যাবে। আমি তোকে এই বিষয়টা এখান থেকে তোর মাথায় এখন ঢুকবে না, কারণ এত কথা আমি বলেছি। গিভস ফ্রি এনার্জির পার্টটা এটা দিয়েই শেষ হবে জিনিসটা। এখানে কয়েকটা ছোটখাটো ব্যাপার রয়েছে, সেটা একটু ভালো করে আমি তোকে বুঝিয়ে দেবো। নেক্সট ডেতে আমি কিন্তু এই ক্লাসটা